এইচএসসি ইতিহাস দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় বলশেভিক বিপ্লব। ১৯ শতকের শেষ ভাগের পূর্ব পর্যন্ত রাশিয়ায় জারতন্ত্রের নিষ্পেষণমূলক শাসনের কারণে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটতে পারেনি। মধ্যবিত্ত শ্রেণীর অনুপস্থিতি এবং ভূমিহীন ও ভূমিদাসদের চরম আর্থিক দুর্দশা, অভিজাততন্ত্রের দাপট এখানে কোনো রাজনৈতিক প্রক্রিয়ার বিকাশ ঘটতে দেয়নি। মাঝে মধ্যে কৃষি বিদ্রোহ ঘটলেও তা ব্যাপকভাবে সংগঠিত না থাকায় তেমন ফলপ্রসূ হতে পারেনি। এর ফলে ১৯ শতকে জার বিরোধী অনেক গুপ্ত সমিতি গড়ে ওঠে। ২০ শতকের শুরুতে বিশ্বের ইতিহাসে সংঘটিত প্রধান দুটি ঘটনার একটি হল প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ থেকে ১৯১৮ এবং অন্যটি রাশিয়ার বলশেভিক বিপ্লব ১৯১৭। বলশেভিক বিপ্লবের মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো শ্রমিক ও কৃষক শ্রেণী রাষ্ট্র ক্ষমতা দখল করে সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এ বিপ্লবের প্রভাব ও প্রতিক্রিয়া এত ব্যাপক ছিল যে তা ক্রমে রাশিয়ার সীমানা পেরিয়ে আফ্রো এশিয়া ও ল্যাটিন আমেরিকার দেশে দেশে বিস্তার লাভ করে। ১৯১৭ সালের অক্টোবর মাসে এ বিপ্লব সংঘটিত হওয়ায় এর আরেকটি নাম অক্টোবর বিপ্লব। তবে রাশিয়ায় এ বিপ্লব সংঘটিত হওয়ায় এটিকে রুশ বিপ্লবও বলা হয়। আবার লেনিনের নেতৃত্বে বলশেভিক দল এ বিপ্লব ঘটিয়েছিল বলে একে বলশেভিক বিপ্লব নামেও আখ্যায়িত করা হয়। বলশেভিক বিপ্লবের কারণ। বিশ্বের প্রথম সফল বুর্জোয়া বিপ্লবের তথা ফরাসি বিপ্লব ১৭৮৯ এর কারণ অনুসন্ধান করতে গিয়ে ঐতিহাসিকরা যেমন ফ্রান্সের বিপ্লব পূর্ব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা বিশ্লেষণ করেছেন, তেমনি বলশেভিক বিপ্লবের কারণ খুঁজে বের করতে হলেও বিপ্লব পূর্ব রাশিয়ার সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করা প্রয়োজন। ইতিহাস পর্যবেক্ষণে দেখা যায়, মানব সমাজের যে কোনো বড় ধরনের পরিবর্তনে বীজ মূলত এই তিনটি ক্ষেত্রেই রোপিত হয়েছে। অন্য বিষয়গুলো সহায়ক অনুঘটক হিসেবে পরিবর্তনের গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করেছে মাত্র। নিচে একে একে বিষয়গুলো আলোচনা করা হলো। চিত্রে আমরা দেখতে পাচ্ছি অক্টোবর ১৯১৭ রাশিয়ায় বিপ্লবের চিত্র। বিপ্লব পূর্ব রাশিয়ার সামাজিক অবস্থা। রাশিয়ার সমাজে বরাবরই দুটি শ্রেণী বিদ্যমান ছিল, একটি অভিজাত ও অন্যটি ভূমিহীন। ১৯ শতকের শেষ দিকে এক সামাজিক পরিসংখ্যানে দেখা যায়, রাশিয়াতে প্রতি ১০০০ মানুষের মধ্যে মাত্র ১৭ জন অভিজাত আর বাকিরা ভূমিহীন। তখন দেশটির সব জমি ছিল রাজপরিবার ও সামন্ত অভিজাত শ্রেণীদের দখলে। ২০ শতকের শুরুতে রাশিয়ার ১২৫.৬ মিলিয়ন জনসংখ্যার মধ্যে ৯৭ মিলিয়ন অর্থাৎ ৭৭% ছিল কৃষক। দেশের মোট উৎপাদনের প্রায় ৫০% আসত কৃষি থেকে, অথচ জমির উপর কৃষকের মালিকানা ছিল না। পশ্চিম ইউরোপের দেশগুলোতে ফরাসি বিপ্লবের পর সামন্ততন্ত্রের পতন ঘটলে ভূমিদাসরা স্বাধীন কৃষকে পরিণত হয়। ফলে তারা তাদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে একসময় বুর্জোয়া শ্রেণীতে উন্নীত হয়। কিন্তু রাশিয়ায় জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথা বিলুপ্ত করলেও ভূমিদাসরা স্বাধীন কৃষকে রূপান্তরিত হতে পারেনি। তারা কেবল ভূমিদাস থেকে ভূমিহীন শ্রেণীতে পরিণত হয়েছিল। সামন্ত প্রভুদের হাত থেকে গ্রামীণ সংস্থা মির এর অধীনে ন্যস্ত হয়েছিল মাত্র। এজন্য রাশিয়ার কৃষকদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। শিল্প বিপ্লবের ফলে রাশিয়ার ভূমিহীন শ্রেণী শহুরে শিল্প শ্রমিকে পরিণত হয়, কিন্তু জার সরকার শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার না দেওয়ায় শ্রমিকের ন্যায্য পাওনা আদায় করা ছিল কষ্টসাধ্য। যুদ্ধের কারণে খাদ্যের মূল্য বৃদ্ধি পেলে কম মজুরিতে খাদ্য কেনা তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। শ্রমিকদের সপ্তাহে ৬ দিন এবং প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ ঘন্টা কাজ করতে হতো। এক পরিসংখ্যানে দেখা যায়, বিপ্লবের অব্যবহিত পূর্বে সেন্ট পিটার্সবার্গে একটি ফ্ল্যাটে কমপক্ষে ১৬ জন শ্রমিক বাস করত। ছোট্ট একটি কক্ষে কমপক্ষে ৬ জন লোক থাকত। সেখানকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ছিল নিম্নমানের। বিশুদ্ধ খাবার পানির কোনো সরবরাহ ছিল না। জীবনযাত্রার এরকম নিম্নমানের ফলে ব্যাপক শ্রমিক ধর্মঘট শুরু হয়। ১৮৬২ থেকে ১৮৯৫ সময়কালে রাশিয়ার শ্রমিক ধর্মঘটের সংখ্যার ক্রমবৃদ্ধি সমাজে ব্যাপক অসন্তোষের সাক্ষ্য বহন করে। ১৮৬২ সালে যেখানে শ্রমিক ধর্মঘটের সংখ্যা ছিল ৯৬টি, সেখানে ১৮৯৫ সালে তা বহুগুণ বেড়ে ৯,৪৩৩টি এবং এর পরের বছরেই শ্রমিক ধর্মঘটের সংখ্যা দাঁড়ায় ১,০৫,১৭৬টি হয়। বলশেভিক দল শ্রমিকদের রুটি, সেনাদের যুদ্ধের বদলে শান্তি এবং কৃষককে জমিদানের প্রতিশ্রুতি সব শ্রেণীর মানুষকে এই ধর্মঘটে সামিল করে।
20 শতকের শুরুতে রাশিয়ার জার যুদ্ধবাজ এক নায়কে পরিণত হন। পূর্বে বলা হয়েছে সামন্ততন্ত্রের বিলোপ হলেও রাশিয়ার অফিস আদালত সহ সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধার ক্ষেত্রগুলো অভিজাত সম্প্রদায়ের দখল করেছিল। ইতিহাসের একটি সাধারণ শিক্ষা এই যে রাষ্ট্রশক্তি যখন জনবিচ্ছিন্ন হয়ে পড়ে তখন ব্যাপক গণ অসন্তোষ দেখা দেয়, আর তা প্রশমিত করার জন্য জনগণের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। একনায়ক বা স্বৈরাচারী শাসকরা এক্ষেত্রে যুদ্ধের দামামা বাজিয়ে বহিঃশক্তির আক্রমণ থেকে দেশ রক্ষার কথা বলে জনতার ক্ষোভ প্রশমিত করে তাদের কায়েমি স্বার্থ বজায় রাখতে চায়। প্রথম বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার স্বৈরাচারী জার সরকার একই আচরণ করেছিল। রাশিয়ার দুর্দশাগ্রস্ত ভূমিহীন কৃষক বা শ্রমিক শ্রেণীর দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য জার সরকার প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেয়। এর জেরে দেশের সামরিক আমলা শক্তির দাপট উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। প্রাদেশিক ও জেলা পরিষদগুলোতে অভিজাতদের কর্তৃত্ব আরও বাড়ে। রাশিয়ায় শক্তিশালী বুর্জোয়া শ্রেণী গড়ে না ওঠায় তারা ক্ষমতার অংশীদারি হতে পারেনি। শিল্প বিপ্লবের ফলে বুর্জোয়াদের হাতে কিছু সম্পদ জমা হলেও তা অভিজাত শ্রেণীর বিরুদ্ধে লড়াই করার মতো যথেষ্ট শক্তিশালী ছিল না। ফলে রাশিয়ার সমাজে অভিজাত ও ভূমিহীন এ দুটি শ্রেণী ছিল মূলত স্রোত। অভিজাত শ্রেণীটি রাষ্ট্রের সব ধরনের সুযোগ সুবিধা করায়ত্ত করে ভূমিহীন তথা সর্বহারা তথা প্রোলেতারিয়েত শ্রেণীকে নিদারুণভাবে শোষণ করত। ফলে এই শ্রেণীটি শিক্ষা, দীক্ষা, চিকিৎসা, বিনোদন সহ সব দিক দিয়ে পিছিয়ে পড়ে মানবেতর জীবনযাপন করতে থাকে। বিপ্লব পূর্ব রাশিয়ায় অর্থনৈতিক অবস্থা। 20 শতকের প্রথম ও দ্বিতীয় দশকে রাশিয়ার অর্থনীতি চরম সংকটাপন্ন ছিল। যার দ্বিতীয় আলেকজান্ডার 1861 সালে ভূমিদাস প্রথা রহিত করলেও সামন্ততান্ত্রিক ব্যবস্থা 20 শতকের প্রথম দশক পর্যন্ত চালু ছিল। তার উপরন্তু স্টাপিলিন ভূমি সংস্কার চালু হলে কুলাক বা জমিদার শ্রেণীর উদ্ভব হয়। ফলে জমির মূল্য বহুগুণে বৃদ্ধি পায়। প্রান্তিক কৃষকরা জমির ভালো মূল্য পেয়ে জমি বিক্রি করে ভূমিহীন কৃষকে পরিণত হয়। এদিকে উচ্চ মূল্যের জন্য সাধারণ কৃষকরা জমি কিনতে পারত না। ফলে গ্রামাঞ্চল কৃষকদের জমি ভূস্বামীদের নিয়ন্ত্রণে চলে আসে। এক হিসেবে দেখা যায় রাশিয়ার 1.5% লোকের হাতে 25% ভূমির মালিকানা চলে যায়। এ সমস্ত ভূস্বামী ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে উচ্চতর সরকারি পদগুলো দখল করে, আর দরিদ্র কৃষক ভূমিহীন কৃষকে পরিণত হয়ে আরও দরিদ্র হয়ে পড়ে। যুদ্ধ বিপর্যস্ত জার সরকার এই ভূমিহীন কৃষকদের বাধ্যতামূলকভাবে সামরিক বাহিনীতে যোগদানের নির্দেশ দিলে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। 19 শতকের শেষ দশক থেকে রাশিয়ায় শিল্প বিপ্লব শুরু হলে বিপুল সংখ্যক ভূমিহীন কৃষক শহরে পাড়ি দিতে শুরু করে। এরা শিল্প শ্রমিকে পরিণত হয়। 20 শতকের শুরুতে রাশিয়ায় শিল্প শ্রমিকের সংখ্যা দাঁড়ায় 24 লাখ। এ বিপুল সংখ্যক শ্রমিকের শ্রম ঘামে রাশিয়ার শিল্প দ্রুত ফুলে ফেঁপে ওঠে। রেলপথের দৈর্ঘ্য বেড়ে যায়। রাশিয়ায় পুঁজিবাদের দ্রুত বিকাশ ঘটে। মস্কো, সেন্ট পিটার্সবার্গ, দানবাস, রোস্তভ ইত্যাদি শহর শিল্প সমৃদ্ধ হয়ে ওঠে। বস্ত্র, কয়লা, লোহা, ধাতুর আকরিক, রাসায়নিক শিল্প, তেল ইত্যাদিকে কেন্দ্র করে গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠানগুলো বিপুল পরিমাণ শিল্পপণ্য উৎপাদন করতে থাকে। কিন্তু ইউরোপের সর্বশেষ দেশ হিসেবে রাশিয়ায় শিল্প বিপ্লব ঘটায় এক্ষেত্রে দারুণ পিছিয়ে পড়ে। তাছাড়া রুশ শিল্পপণ্যের বৈদেশিক বাজার সীমিত হওয়ার কারণে রাশিয়ার অর্থনীতিতে মন্দা দেখা দেয়। ইউরোপের অন্য পুঁজিবাদী রাষ্ট্রগুলোর সাথে প্রতিযোগিতায় টিকতে না পারায় রাশিয়ার শিল্প বিপ্লব শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী ইত্যাদি কোনো শ্রেণীর মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। এমন প্রেক্ষাপটে কম বেতন, বেশি খাটুনি ও অস্বাস্থ্যকর পরিবেশে শ্রমিক অসন্তোষ দানা বাঁধে। এরকম পরিস্থিতিতে রাশিয়ার তৎকালীন জার প্রথম বিশ্বযুদ্ধে যোগদানের সিদ্ধান্ত নেন। এই পদক্ষেপটি দেশের অর্থনীতির জন্য আরও সর্বনাশ বয়ে আনে। রাশিয়ার 1 কোটি সৈন্যের খাদ্য ও রসদ সংগ্রহ করতেই জার সরকারের রাজকোষ শূন্য হয়ে যায়। এর ফলে বিদেশি সরকারের কাছ থেকে কম করে হলেও 30 কোটি রুশ মুদ্রা ঋণ নিতে হয়। তাছাড়া সে সময় বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে লোক দিতে হওয়ায় বড় বড় খামারগুলোতে লোকের অভাবে কৃষিকাজ বন্ধ হয়ে যায়। শিল্প কলকারখানায় উৎপাদন হ্রাস পায়। কয়লা পরিবহন ব্যবস্থা ভেঙে পড়লে বড় বড় কারখানায় চুল্লি কয়লার অভাবে নিভিয়ে ফেলা হয়।
সাধারণ লোক দৈনন্দিন ব্যবহারের জন্য কয়লা না পেয়ে দিশেহারা হয়ে পড়ে। কৃষির উৎপাদন কমে গেলে শিল্প শহরগুলোতে খাদ্যের সরবরাহ কমে যায় এবং দ্রব্যমূল্য বাড়ে। সেই সাথে যুদ্ধের খরচ মেটানোর জন্য জনসাধারণের উপর করের হার বাড়তে থাকে। শ্রমিক শ্রেণী অধিক সময় কারখানায় কাজ করতে বাধ্য হয়। এসব কারণে কৃষক ও শ্রমিক শ্রেণীর মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। বলশেভিকরা এ সুযোগে সমাজতন্ত্রের শোষণহীন সমাজ ব্যবস্থার স্বপ্ন তাদের সামনে সার্থকভাবে তুলে ধরতে সক্ষম হয়। বিপ্লব পূর্ব রাশিয়ার রাজনৈতিক অবস্থা। 19 শতকের শেষ ভাগের পূর্ব পর্যন্ত রাশিয়ায় জারতন্ত্রের নিষ্পেষণমূলক শাসনের কারণে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটতে পারেনি। মধ্যবিত্ত শ্রেণীর অনুপস্থিতি এবং ভূমিহীন বা ভূমিদারদের চরম আর্থিক দুরবস্থা ও অভিজাততন্ত্রের দাপট এখানে কোনো রাজনীতির বিকাশ ঘটতে দেয়নি। মাঝে মধ্যে কৃষক বিদ্রোহ ঘটলেও তা ব্যাপকভাবে সংগঠিত হতে পারেনি। 19 শতকে জার বিরোধী অনেক গুপ্ত সমিতি গড়ে ওঠে। এদের মধ্যে দুটি গুপ্ত সন্ত্রাসী সংগঠন বিশেষভাবে উল্লেখ্য। একটি হচ্ছে নিহিলিজম আর অপরটি হচ্ছে নারোদনিক আন্দোলন। রুশ শব্দ নারদ মানে হচ্ছে জনগণ। এক পর্যায়ে এ দুটি আন্দোলন সন্ত্রাসবাদী আন্দোলনে রূপ নিলেও জার সরকারের চরম দমননীতির ফলে আন্দোলন দুটি ব্যর্থতায় পর্যবসিত হয়। তবে এ আত্মত্যাগ জনগণের মনে জার সরকারের বিরুদ্ধে একটি স্থায়ী ক্ষতের সৃষ্টি করে, ফলে জনগণ সমাজতান্ত্রিক চেতনার প্রতি আকৃষ্ট হয়। নেপোলিয়নিক যুদ্ধের সময় যেসব রুশ সৈন্য পশ্চিম ইউরোপে যুদ্ধে অংশ নিয়েছিল তারা ইউরোপের মুক্ত সমাজ ও উদারপন্থী ধ্যান ধারণায় প্রভাবিত হয়েছিল। গ্রাম অঞ্চলে কৃষক আন্দোলন বহুদিন থেকেই চলছিল। তো এরকম পরিস্থিতিতে 1898 সালে রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক লিবার পার্টি প্রতিষ্ঠিত হয়। দলটি রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কার্স পার্টি নামেও পরিচিত ছিল। এ দলের মাধ্যমে ইউরোপের অন্যান্য রাষ্ট্রের সোশ্যালিস্ট ও কমিউনিস্ট পার্টিগুলোর সাথে রাশিয়ার শ্রমিক শ্রেণীর সম্পর্ক স্থাপিত হয়। এরা শ্রমিক শ্রেণীর রাজত্ব প্রতিষ্ঠা, জমিদারির বিলুপ্তির মাধ্যমে কৃষককে জমি বিতরণ, ভারী শিল্প জাতীয়করণ, যৌথ মালিকানা প্রতিষ্ঠা ইত্যাদি কর্মসূচিকে সামনে রেখে অগ্রসর হতে চেষ্টা করে। 1903 সালে আন্দোলনের কৌশল ও নানাবিধ কারণে রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি মেনশেভিক ও বলশেভিক এই দুটি অংশে বিভক্ত হয়ে পড়ে। কঠোর আদর্শগত অবস্থান এবং শ্রমিক শ্রেণীর রাজত্ব প্রতিষ্ঠার জন্য দলের মূল অংশ বা বলশেভিকরা সংগঠিত হতে শুরু করে। 1905 সালে রুশ জাপান যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটলে জার সরকারের দুর্বলতা প্রকাশ পায়। এতে জার সরকারের জনপ্রিয়তা হ্রাস পায়। রাশিয়ার সর্বত্র গণতান্ত্রিক সংস্কার ও কৃষকদের হাতে ভূমি দেয়ার দাবিতে বিদ্রোহ আরম্ভ হয়। কলকারখানায় শ্রমিকরা ধর্মঘট শুরু করে। ভূমিদাসরা জমিদারদের ম্যানর বা খামার পুড়িয়ে দেয়। জমিদারের ম্যানেজার বা বেইলিসদের হত্যা করে। সরকারি খাজনা দেয়া বন্ধ করা হয়। এই বিপ্লবে বলশেভিকরাও অংশগ্রহণ করে। এবছর শ্রমিকরা সম্রাটের কাছে শোভাযাত্রা সহ স্মারকলিপি দিতে গেলে সেনারা গুলি করে বহু শ্রমিককে হত্যা করে। প্রচণ্ড দমননীতির মাধ্যমে এই কৃষক শ্রমিক আন্দোলন স্তব্ধ করা হলেও জারের স্বৈরশাসনের ভিত্তি ধসে পড়ে। জার সরকার প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করলে সংকট আরও ঘনীভূত হয়। বলশেভিকরা জনগণের সামনে যুদ্ধে অংশগ্রহণের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে। তারা জারতন্ত্রের পতনে তাদের সমর্থন কামনা করে শ্রমিককে ন্যায্য মজুরি, বাসস্থান আর কৃষককে জমি প্রদানের স্বপ্ন দেখায়। বলশেভিকরা যুদ্ধের বদলে সৈনিকদের শান্তির কথা বলে। এতে ভূমিহীন কৃষক, কলকারখানার শ্রমিকের সাথে বহু সৈনিকও একাত্মতা ঘোষণা করে। বহু সৈনিক বলশেভিকদের প্রতি আনুগত্য জানায়। প্রথম বিশ্বযুদ্ধ পূর্ব রণাঙ্গনে রাশিয়াকে সম্পূর্ণ একা লড়াই করতে হওয়ায় অস্ট্রো-হাঙ্গেরি ও জার্মান বাহিনীর আধুনিক অস্ত্রশস্ত্র ও যুদ্ধ সরঞ্জামের সাথে তার দুর্বল সেনাবাহিনী টিকতে পারেনি। এ যুদ্ধে রাশিয়ার 1/3 সৈনিকের হাতে বিভিন্ন ধরনের রাইফেল থাকলেও বাকিরা ছিল নিরস্ত্র। তারা পোশাক ও রসদ সরবরাহেও ছিল অপ্রতুল। এর ফলে যুদ্ধের মাত্র 2 বছরের মধ্যেই রুশ সেনাবাহিনী বিধ্বস্ত হয়ে যায়। প্রায় 10 লক্ষ সৈন্য যুদ্ধক্ষেত্রে নিহত হয় এবং বাকিরা লড়াইয়ে টিকতে না পেরে পিছু হটে। ফলে রাশিয়ার ইউক্রেন ও ক্রিমিয়া জার্মানির দখলে চলে যায়। রাশিয়ার সেনাদলের মনোবল ভেঙে যায়। সর্বত্র দেখা দেয় হতাশা। ফলে রুশ সৈন্যরা যুদ্ধক্ষেত্র ত্যাগ করে শান্তি স্থাপনের জন্য মরিয়া হয়ে ওঠে। প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়া অংশগ্রহণ করুক এটা রুশ জনগণ চায়নি। তাছাড়া রাশিয়ার অর্থনীতি যুদ্ধের ব্যয়ভার বহনে ছিল অক্ষম।
রাশিয়ায় শিল্পের প্রসার ঘটলেও তা এত মজবুত ছিল না যার মাধ্যমে দীর্ঘস্থায়ী যুদ্ধের ব্যয়ভার বহন করা যায়। রুশ কৃষিও ছিল অনগ্রসর। কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার সবেমাত্র শুরু হয়েছিল। এরকম পরিস্থিতিতে জার সরকার জনগণকে একটি যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য করায় এবং পরাজিত হওয়ায় এর সব দায়িত্ব শাসকদের ঘাড়েই বর্তায়। মানুষ চরমভাবে জার সরকারের উপর বীতশ্রদ্ধ হয়ে পড়ে। এর ফলে সমাজতান্ত্রিক চেতনা জনপ্রিয় হয়ে ওঠে। রাশিয়ায় ১৪০টির মতো ছোট বড় জাতিগোষ্ঠী ছিল। জার সরকার এদের জোর করে রুশীকরণ করতে চেষ্টা করলে এসব সংখ্যালঘু জাতির মধ্যে বিদ্রোহ দেখা দেয়। মোট কথা, বলশেভিক বিপ্লবের অব্যবহিত পূর্বে রাশিয়ার জারের অভিজাত নিয়ন্ত্রিত যে রাষ্ট্র ব্যবস্থা ছিল তার প্রতি সাধারণ মানুষের বিন্দুমাত্র আস্থা বা শ্রদ্ধাবোধ অবশিষ্ট ছিল না। সর্বত্র মানুষ একটি পরিবর্তনের আকাঙ্ক্ষায় উন্মুক্ত হয়েছিল। পরবর্তীতে রুশ বিপ্লবে দার্শনিকদের অবদান। যে কোনো বিপ্লবের জন্য আগে প্রয়োজন জনগণের মনে বিপ্লবের জন্য প্রণোদনা সৃষ্টি করা। জনগণের মনে কোনো বিপ্লবের আদর্শের বীজ যথাযথভাবে রোপণ করতে না পারলে শুধু আনুষ্ঠানিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিপ্লব সংঘটিত হয় না। ফরাসি বিপ্লবের সময়ও দেখা গেছে ফ্রান্সের লেখক, দার্শনিক ও অধ্যাপক বৃন্দ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। ১৯ শতকে জার্মানিতে জাতীয়তাবাদের স্ফুরণ এবং জার্মানির পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশের পিছনে জার্মান বুদ্ধিজীবী শ্রেণীর অবদান ছিল অপরিসীম। তেমনি রাশিয়ায় বলশেভিক বিপ্লবের বেলায়ও এ বিষয়টি লক্ষ্য করা যায়। বিপ্লবের আগে সমাজতান্ত্রিক ধ্যানধারণার বিকাশে অপরিসীম ভূমিকা পালন করেছিল জার্মান সমাজতন্ত্রী কার্ল মার্কস এর লিখনীমালা। এর আগে বিভিন্ন দেশের সমাজতন্ত্রী দার্শনিকরা যেসব বক্তব্য সাম্যবাদ প্রতিষ্ঠার জন্য উপস্থাপন করেছিলেন তাতে রাশিয়ার মানুষ অনুপ্রাণিত হয়েছিল। ব্রিটিশ সমাজতন্ত্রী চার্লস ওয়েন, ফরাসি সমাজতন্ত্রী সেন্ট সাইমন, চার্লস ফুরেয়ার, লুই ব্ল্যাঙ্ক প্রুথো, রাশিয়ার সমাজতন্ত্রী মিখাইল বাকুনিন, ক্রপোৎকিন প্রমুখ দার্শনিকের লেখার মধ্য দিয়ে ১৯ শতকে সমাজতন্ত্র একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আদর্শে পরিণত হয়। কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলস এ আদর্শকে সুসংহতভাবে উপস্থাপন করেন। রুশ সাহিত্যিক পুশকিন, লিও টলস্টয়, দস্তয়েভস্কি, ইভান তুর্গনেভ প্রমুখের লেখায় জার শাসনের স্বেচ্ছাচারিতা, শোষণ, অত্যাচারের ছবি সাধারণ মানুষের সামনে ভেসে উঠলে রাশিয়ার জনগণের মাঝে জার বিরোধী মনোভাব সৃষ্টি হয়। এরপর লেনিন তার এপ্রিল থিসিস এর মাধ্যমে শ্রমিক কৃষককে বিপ্লবের উপযুক্ত সময় ও কর্মকৌশল সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা দিলে রুশ বিপ্লব সংঘটিত হয়। আগেই বলা হয়েছে, তাত্ত্বিক ও দার্শনিকদের লেখার মাধ্যমে ১৯ শতকের শুরুতে সমাজতন্ত্র একটি রাজনৈতিক মতাদর্শে পরিণত হয়। শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা তথা সাম্যবাদ প্রতিষ্ঠার জন্য তারা যেসব তাত্ত্বিক ধারণা দিয়েছিলেন তার মধ্যে দুটি পর্যায়ে লক্ষ্য করা যায়। এক, সমাজতন্ত্রের ইউটোপীয় ধারা, যেটা হচ্ছে ১৮৪৮ পূর্ববর্তী যুগ, আর দ্বিতীয় হচ্ছে সমাজতন্ত্রের বৈজ্ঞানিক ধারা, যেটা হচ্ছে ১৮৪৮ পরবর্তী যুগ। তো প্রথম পর্যায় ইউটোপীয় সমাজতন্ত্রের যুগ। ১৮৪৮ সালের পূর্ব পর্যন্ত তাত্ত্বিকরা তাদের লেখাতে সমাজতন্ত্রের ধারণাকে কাল্পনিক উদাহরণের মাধ্যমে উপস্থাপন করেছেন। জীবন ও জগতের জটিল বাস্তবতার সাথে কিভাবে সমাজতান্ত্রিক ধ্যান ধারণাকে খাপ খাইয়ে সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করা যাবে তার ব্যাখ্যা তারা দিতে পারেননি। ইউটোপিয়া শব্দটি প্রাচীন গ্রিক ভাষা থেকে প্রথম ব্যবহার করেছিলেন টিউডর যুগের ইংরেজ দার্শনিক টমাস মুর। ১৫১৬ সালে তিনি ইউটোপিয়া নামে একটি গ্রন্থ প্রকাশ করে প্রথম এ শব্দটি ব্যবহার করেন। তাকে অনুসরণ করে অপর এক ইতালীয় লেখক টমাজ্জো ক্যাম্পেনেল্লা ১৫৬৮ থেকে ১৬৩৯ রচনা করেন সূর্যের শহর, দি সিটি অফ সান। এই গ্রন্থে তিনি দেখান কিভাবে ব্যতিক্রমী সব সুযোগ সুবিধা দিয়ে একটি শহর তার অধিবাসীদের জীবন আলোকিত করে। এভাবে ব্রিটিশ লেখক জেফার্ড উইনটেনলি তার দি ল অফ ফ্রিডম গ্রন্থে ব্যক্তিগত সম্পত্তির বিলোপ সাধনের মাধ্যমে নতুন সমাজ ব্যবস্থা গড়ে তোলার দিক নির্দেশনা দেন। এরপর ফরাসি দার্শনিক জ্যাঁ মেলে ও গ্যাব্রিয়েল দি মবলি আসেন সাম্যের বাণী নিয়ে। তারা ভোগবাদকে বিসর্জন দেওয়ার মাধ্যমে শোষণহীন সমাজ গঠনের বক্তব্য তুলে ধরেন।
তবে সমাজতান্ত্রিক ধ্যানধারণা বিকাশের ইউটোপীয় পর্বে যে তিনজন দার্শনিক প্রধান ভূমিকা পালন করেছিলেন তারা হলেন ফরাসি দার্শনিক সিমো, চার্লস ফুরেয়ার, রবার্ট ওয়েন প্রমুখ। এরা ছিলেন শিল্প বিপ্লব পর্বের দার্শনিক কেউ বা শ্রমিক নেতা, ফলে এদের লেখাতে সমাজতন্ত্রের নতুন ব্যাখ্যা উত্থাপিত হয়। তবে বিদ্যমান সমাজ ব্যবস্থাকে কিভাবে পরিবর্তন করা হবে তার ব্যাখ্যা নিয়ে এ পর্বের লেখকদের মধ্যে বেশ দ্বিধা বিভক্তি, এমনকি ক্ষেত্রবিশেষও অজ্ঞতাও পরিদৃষ্ট হয়। কার্ল মার্কস ও ফ্রেডারিক অ্যাঙ্গেলস প্রথম সমাজতন্ত্রকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করেন। ইউরোপে শিল্প বিপ্লব, নতুন নতুন অর্থনৈতিক তত্ত্ব ও দর্শন চিন্তা বিকাশ লাভ করে। এ সময় নতুন নতুন আবিষ্কারের ফলে সমাজ কাঠামো, জীবনধারণ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন সাধিত হলে সমাজতন্ত্রের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা প্রয়োজন হয়ে পড়ে। মার্কস ও এঙ্গেলস ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যার মাধ্যমে সংক্রান্ত প্রশ্নগুলোর বিজ্ঞানসম্মত জবাব উপস্থাপন করেন। 1848 সালে মার্কস ও অ্যাঙ্গেলসের যৌথ প্রচেষ্টায় কমিউনিস্ট ইশতেহার প্রকাশিত হলে সমাজতন্ত্রের ইউটোপীয় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে। এ গ্রন্থে তারা পূর্ববর্তী সকল সমাজতাত্ত্বিক লেখকের বিশ্লেষণ ও মূল্যায়ন করেন এবং তাদের চিন্তার সীমাবদ্ধতা উল্লেখ করেন। টমাস মুর ও হেনরি ডি সেন্ট সাইমন। স্যার টমাস মুর বিখ্যাত হয়ে আছেন তার বিখ্যাত গ্রন্থ ইউটোপিয়া এবং তার অকাল মৃত্যু অর্থাৎ শিরশ্ছেদ এর জন্য। তিনি 1478 সালের 7 ফেব্রুয়ারি লন্ডন শহরে জন্মগ্রহণ করেন। তিনি সে সময়ের লন্ডনের বিখ্যাত বিদ্যালয় সেন্ট অ্যান্টনিতে লেখাপড়া করেন এবং এরপরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সেখানে তিনি গ্রিক ও ল্যাটিন সাহিত্য এবং দর্শন শাস্ত্রে ব্যুৎপত্তি অর্জন করেন। 1494 সালে তিনি লন্ডনের বিখ্যাত ল অ্যাসোসিয়েশনস লিঙ্কনস ইন এ ভর্তি হন। 1501 সালে তিনি লন্ডনের বার এ পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে আইন পেশায় নিযুক্ত হন। আইনশাস্ত্র অধ্যয়নের সময় তিনি পবিত্র ধর্মগ্রন্থসমূহ এবং গ্রিক ও ল্যাটিন ক্লাসিক সাহিত্য চর্চা অব্যাহত রেখেছিলেন। এ সময়ের মধ্যে তিনি তৎকালীন বিখ্যাত পণ্ডিত ইরাসমাসের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে। এই বন্ধুত্ব তার মৃত্যু পর্যন্ত অব্যাহত ছিল। ইতোমধ্যে তিনি সরকারি চাকরি জীবনে ক্লান্ত হয়ে পড়েন এবং সন্ন্যাস ব্রত গ্রহণ করার জন্য 1503 সালে লন্ডনের বাইরে একটি গির্জার সাথে যুক্ত হন। পাশাপাশি আইন পেশাও চলতে থাকে। 1504 সালে তিনি পার্লামেন্টের সদস্য হন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1513 থেকে 1518 সময়কালের মধ্যে তিনি হিস্টোরি অফ কিং রিচার্ড III গ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থটিকে মনে করা হয় ইতিহাস তত্ত্বের উপর লেখা ইংরেজি ভাষার প্রথম শ্রেষ্ঠ গ্রন্থ, যা মহাকবি ও নাট্যকার শেক্সপিয়ারকেও গভীরভাবে প্রভাবিত করেছিল। 1516 সালে তিনি তার বিখ্যাত গ্রন্থ ইউটোপিয়া রচনা করেন। এ গ্রন্থে দুইজন ব্যক্তির একটি কাল্পনিক দ্বীপে বসবাসের অভিজ্ঞতা বর্ণনা করেন, যে দ্বীপে সবকিছুর মালিক হচ্ছে দ্বীপের অধিবাসীরা। এ গ্রন্থে টমাস মুর এমন একটি কাল্পনিক সমাজের বর্ণনা দেন যেখানে সবাই শ্রম দেয় এবং কারো কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই। এ দ্বীপে কোনো মধ্যস্বত্বভোগী শ্রমশোষক ব্যক্তি নেই। আসলে মুর এখানে দ্বীপকে রাষ্ট্রের প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন। টমাস মুর ছিলেন ইংল্যান্ডের টিউডর রাজা অষ্টম হেনরির গুরুত্বপূর্ণ পরামর্শক, কিন্তু রাজা বনাম গির্জার দ্বন্দ্ব উপস্থিত হলে তিনি অষ্টম হেনরিকে ইংল্যান্ডের জাতীয় গির্জার প্রধান হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেন। এজন্য 1535 সালের 6 জুলাই বিশ্বাসঘাতকতার অভিযোগে অভিযুক্ত করে তার শিরশ্ছেদ করা হয়। টমাস মুর এর বিখ্যাত উক্তি হচ্ছে, "দি কিংস গুড সার্ভেন্ট বাট গডস ফার্স্ট"। হেনরি ডি সেন্ট সাইমন ছিলেন পরিকল্পিত অর্থনীতির প্রবক্তা। তিনি মনে করতেন তৎকালীন ইউরোপ এক জটিল অর্থনৈতিক অসাম্যের মধ্যে অবস্থান করছে এবং এ অবস্থার হাত থেকে রক্ষা পেতে হলে অর্থনীতির পুঁজিবাদী ধারা পুনর্গঠন করতে হবে। এজন্য তিনি 3 স্তর বিশিষ্ট একটি সামাজিক ফ্রেমওয়ার্কের প্রস্তাব করেন। সাইমনের প্রস্তাব মতে প্রথম শ্রেণীটি গঠিত হবে প্রকৌশলী এবং মানববিদ্যার লোকজন দিয়ে, যার পরিকল্পনা প্রণয়ন করবে দ্বিতীয় শ্রেণী গঠিত হবে বিজ্ঞানীদের নিয়ে, যারা পরিকল্পনা মূল্যায়ন করবে, আর তৃতীয় শ্রেণীটি গঠিত হবে শিল্পপতিদের নিয়ে, যারা পরিকল্পনা মাফিক কাজ বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করবে।
এ ধরনের অর্থনৈতিক ও সমাজতান্ত্রিক ধারণা ব্যাখ্যা করার জন্য তিনি 1803 সালে লেটার্স অফ অ্যান ইনহ্যাবিটেন্ট অফ জেনেভা টু হিজ কন্টেম্পোরারিজ, 1807 সালে ওয়ার্ক অফ সায়েন্স ইন দি 19th সেঞ্চুরি, 1813 সালে মেমোইর অন দি সায়েন্স অফ ম্যান, 1814 সালে অন দি রিঅর্গানাইজেশন অফ ইউরোপিয়ান সোসাইটি এবং 1825 সালে দি নিউ ক্রিস্টানিটি গ্রন্থ রচনা করেন। সেন্ট সাইমন 1760 সালে প্যারিসে এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। স্বশিক্ষায় শিক্ষিত হয়েও তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় ফরাসি সেনাবাহিনীতে যোগদানে সক্ষম হন। অতঃপর তিনি মেক্সিকো এবং স্পেনে কিছু খাল খনন প্রকল্পে কাজ করেন। ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের সময় তাকে কারারুদ্ধ করা হয়। অবশ্য পরে তিনি ছাড়া পান। 1825 সালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর কয়েকজন বিশ্বস্ত শিষ্য তার তত্ত্বকে বিশ্বে সুপরিচিত করে তোলেন। মূলত সাইমন সামাজিক কল্যাণের জন্য সম্পদের পুনর্বণ্টনের উপর জোর দিয়েছিলেন। রবার্ট ওয়েন। রবার্ট ওয়েনকে বলা হয় ব্রিটিশ ইউটোপীয় সমাজতন্ত্রের জনক। তার পিতা লোহার কারখানায় শ্রমিকের কাজ করতেন। ওয়েন 10 বছর বয়সে একটি বস্ত্র কারখানায় শিক্ষানবিশ হিসেবে যোগদান করেন। পরবর্তী 15 বছরের মধ্যে তিনি স্পিনিং শিল্পের চূড়ায় উন্নীত হন। 1810 সালে তিনি ম্যানচেস্টার শহরের সর্ববৃহৎ স্পিনিং মিলের একটি বড় পদে উন্নীত হন। সেখানে তিনি শ্রমিক শ্রেণীর উপর শিল্প বিপ্লবের প্রভাব লক্ষ্য করেন। রবার্ট ওয়েন বুঝতে পারেন মানুষের জীবন কিভাবে পরিবেশের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তিনি শ্রমজীবী মানুষের দুর্দশা দূর করার জন্য কাজ করতে মনস্থ করেন। 1800 সালে তিনি স্কটল্যান্ডের ল্যানারকে তার শ্বশুরের স্পিনিং মিলে তার তত্ত্ব পরীক্ষণমূলকভাবে প্রয়োগ করেন। তিনি ওই কারখানায় শ্রমিকদের জীবনযাত্রা ও কাজের পরিবেশ তৎকালীন কারখানাগুলোর পরিবেশ থেকে উন্নত করতে সমর্থ হন। তিনি লানারকে তার অভিজ্ঞতার আলোকে শ্রমমান ও শ্রমের পরিবেশ বিষয়ক তত্ত্ব প্রতিষ্ঠা করেন এবং এ সংক্রান্ত অসংখ্য প্রচারণায় অংশ নেন। 1825 সালে তিনি পূর্ণকালীন সংস্কারক এবং কমিউনিটি সংগঠক হিসেবে নিজেকে নিয়োজিত করেন। রবার্ট ওয়েন প্রতিষ্ঠিত এরকম একটি শ্রমিক কমিউনিটি হল ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নিউ হারমোনি। ওয়েন এক পর্যায়ে শিল্প উদ্যোক্তা হন, কিন্তু শিল্প শ্রমিকের মানবেতর জীবন তাকে ভাবিয়ে তোলে এবং তিনি চিন্তাবিদে রূপান্তরিত হন। 1813 সালে তিনি এ নিউ ভিউ অফ সোসাইটি গ্রন্থটি রচনা করেন। ওয়েন মনে করেন শিল্প বিপ্লব সামাজিক বিভাজনকে তথা শ্রমিক বনাম শিল্প মালিক, শহর বনাম গ্রাম এবং নারী বনাম পুরুষ এতে বিস্তৃত করেছে এবং এ বিভাজনে সব দুর্দশার মূল। তার মতে মানুষ তার চরিত্র নিজে নির্মাণ করে না, পরিবেশের মাধ্যমেই নির্মিত হয়। সুতরাং সমাজ থেকে পাপ দূর করতে হলে ন্যায় ও কল্যাণভিত্তিক নিয়মকানুনের উপর সমাজকে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি অবশ্য শিল্পের বিকাশকে ক্ষতিকর মনে করেননি। তিনি প্রশ্ন তুলেছেন শিল্পায়ন যে প্রক্রিয়ায় ঘটছে তার নৈতিকতা ও বৈধতা নিয়ে। 1816 থেকে 20 সময়কালে তিনি উইলবারফোর্স ও রবার্ট পিল এর সাথে মিলে গ্রামীণ সমবায় পদ্ধতি চালু করে একই শ্রমিকের শিল্প কলকারখানায় ও কৃষিতে কাজ করার সুযোগ সৃষ্টি করেন। এর ফলে গ্রাম থেকে কৃষি শ্রমিকের শহরে পাড়ি জমানো বন্ধ হয়। 1820 সালে তিনি নিজেকে সাম্যবাদী হিসেবে ঘোষণা করেন এবং উৎপাদক শ্রেণীর কল্যাণে স্বচ্ছ বেতন ব্যবস্থার দাবি তোলেন। তিনি সব ধরনের গতানুগতিক রাজনৈতিক কর্মকাণ্ড, ব্যক্তিগত সম্পত্তি এবং মুনাফার বিলুপ কামনা করেন। রবার্ট ওয়েন তার এ তত্ত্বকে সোশ্যাল সায়েন্স বা সায়েন্স অফ সোসাইটি বলে আখ্যা দেন। 1830 এর দশকের পর তার অনুসারীরা তার তত্ত্বকে সোশ্যালিজম হিসেবে পরিচিত করে তোলে। ল্যানার্ক ছেড়ে আসা থেকে 1858 সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি তার তত্ত্ব প্রচারে অসংখ্য বক্তব্য প্রকাশ করেন। এই সময়কালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে অসংখ্য কমিউনিটি প্রতিষ্ঠা করেন। ক্রমে ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক আন্দোলন বিকশিত হওয়ার সাথে সাথে তার ধ্যান ধারণা হারিয়ে যায়। তবে রবার্ট ওয়েনের সাম্প্রদায়িক বিষয়ক ধারণা এবং অংশীদারিত্বমূলক শাসনের তত্ত্ব সমাজতান্ত্রিক চিন্তনের ক্ষেত্রে তাকে অগ্রদূতের আসনে অধিষ্ঠিত করেছে। চার্লস ফুরিয়ার ফ্রান্সের বিসানকনে 1772 সালের 7 এপ্রিল জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন বস্ত্র ব্যবসায়ী।
ফুরিয়ার স্থানীয় জেসুইট কলেজে অধ্যয়ন করেন। তিনি প্রকৌশলী হতে চেয়েছিলেন, কিন্তু স্থানীয় সামরিক প্রকৌশল স্কুল শুধু অভিজাতদের সন্তানদের জন্য উন্মুক্ত ছিল বলে তার সে আশা পূরণ হয়নি। 1781 সালে ফুরিয়ারের পিতার মৃত্যু হলে তিনি পৈতৃক সম্পত্তির 5 ভাগের 1 ভাগ পান। তখন এর মূল্যমান ছিল 2 লাখ ফ্র্যাঙ্কেরও বেশি। এর ফলে তিনি পুরো ইউরোপ ঘুরে বেড়াতে সমর্থ হন। 1791 থেকে 1816 সময়কালে ফুরিয়ার মার্সেইলি, বর্ডেক্স, প্যারিস ইত্যাদি নগরে চাকরি করেন। 1808 সালে তার প্রথম গ্রন্থ দি সোশ্যাল ডেস্টিনি অফ ম্যান প্রকাশিত হয়। এই গ্রন্থে তিনি ব্যবসায়ী সমাজের অনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন। এছাড়া তিনি নতুন সামাজিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন। এর জন্য তিনি ফ্যালেঙ্কেক্স কমিউন প্রতিষ্ঠা করার উপর জোর দেন। তিনি বলেন, এই কমিউনগুলো গঠিত হবে 1600 লোক নিয়ে এবং এর সদস্যদের অবশ্যই মেধা, অনুরাগ ও আগ্রহ থাকতে হবে। তার অন্য গ্রন্থগুলো হল দি নিউ ওয়ার্ল্ড অফ কমিউনাল অ্যাক্টিভিটিস এবং দি ফলস ডিভিশন অফ লেবার। তার ধ্যান ধারণা পরবর্তী সমাজতাত্ত্বিক, নারীবাদী, আন্তর্জাতিকতাবাদী, নৈরাজ্যবাদী, সন্দেহবাদী সব মতবাদের দার্শনিকদেরই প্রভাবিত করে। 1837 সালের 10 অক্টোবর চার্লস ফুরিয়ার প্যারিসে মৃত্যুবরণ করেন। ফুরিয়ার সামাজিক বিশৃঙ্খলার কারণ হিসেবে দারিদ্রতাকে চিহ্নিত করেছেন এবং যুক্তিসঙ্গত বেতন এবং যারা কর্মক্ষম নন তাদের ভদ্রচিত পারিশ্রমিক প্রদানের মাধ্যমে দারিদ্র নিরসনের কথা বলেছেন। তিনি বলেছেন যে মনের প্রকৃতির মধ্যে 12 ধরনের অনুরাগ রয়েছে। 12 ধরনের অনুরাগের সমন্বয়ে 810 ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ তৈরি হতে পারে। সুতরাং একটি কমিউনে প্রত্যেক বৈশিষ্ট্যের 2 জন করে 1620 জন সদস্য থাকা প্রয়োজন। ফুরিয়ারের চিন্তা দ্বারা প্রভাবিত হয়েই ফ্রান্সে 1848 সালের বিপ্লব গতিপ্রাপ্ত হয়। প্যারিস কমিউন গঠিত হয়। পরবর্তী অসংখ্য লেখক তাদের লেখাতে ফুরিয়ারকে রেফারেন্স হিসেবে ব্যবহার করেন। তার দ্বারা প্রভাবিত হয়ে দস্তয়েভস্কি তার বিখ্যাত রাজনৈতিক উপন্যাস দি ওসেসেড রচনা করেন। পিটার ক্রোপোৎকিন তার বিখ্যাত দি কনকোয়েস্ট অফ ব্রিড গ্রন্থ রচনা করেছিলেন। ফুরিয়ারের লেখনীতে অনুপ্রাণিত হয়েই ফুরিয়ার এর সমাজতাত্ত্বিক চিন্তা আমেরিকাতেও প্রসার লাভ করে। আমেরিকায় তার অনুসারী কমিউন প্রতিষ্ঠা করে। এর মধ্যে অন্যতম হল ওহিও অঙ্গরাজ্যের ইউটোপিয়া। পিয়ের জোসেফ প্রুথো ও লুইস ব্ল্যাঙ্ক। প্রুথো ছিলেন ব্যক্তিগত সম্পত্তির বিরোধী সমাজতাত্ত্বিক। তার মতে সম্পত্তি মানেই হল চুরি। 1809 সালে প্রুথো ফ্রান্সের বিসানকনে জন্মগ্রহণ করেন। প্রথমে তিনি একটি স্থানীয় স্কুলে ভর্তি হয়েছিলেন, তবে পরবর্তী সময়ে তিনি শহরের গ্রন্থাগারে পড়াশোনা করে স্বশিক্ষিত হয়ে ওঠেন। প্রুথো ছাপাখানার শিক্ষানবিশ শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করেন। যখন তিনি চার্লস ফুরিয়ারের দি নিউ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কোঅপারেটিভ ওয়ার্ল্ড গ্রন্থটি ছাপার কাজে নিয়োজিত, তখন রাজনীতির প্রতি আকৃষ্ট হন। 1840 সালে তিনি হোয়াট ইজ প্রপার্টি গ্রন্থটি প্রকাশ করেন। এ গ্রন্থে তিনি দেখান কিভাবে ধনী লোকের ধন লিপ্সা দরিদ্রের সম্পদ আহরণের পথে বাধা সৃষ্টি করে। প্রুথোর মতে ধনীর সম্পদের উপর অধিকারই দরিদ্রের সম্পদ আহরণের আকাঙ্ক্ষাকে প্রতিরোধ করে। পুঁজিবাদী সমাজ ব্যবস্থার এটি একটি চিরন্তন ব্যবস্থা। সুতরাং সাম্য ততক্ষণ প্রতিষ্ঠা হবে না যতক্ষণ ব্যক্তিগত সম্পত্তির অস্তিত্ব থাকবে। 1842 সালে তাকে তার বৈপ্লবিক মতামতের জন্য গ্রেপ্তার করা হয়। পরের বছর তিনি লিওনের শ্রমিক শ্রেণীর গুপ্ত সংগঠন মিউচুয়ালিস্ট এর সাথে যোগ দেন। এ সময় তিনি সমঝোতার মাধ্যমে ছোট ছোট শ্রমকে কিভাবে একীভূত করা যায় এবং এর মুনাফা সমভাবে বন্টন করার উপায় নিয়ে কাজ করেন। 1846 সালে তিনি তার বিখ্যাত গ্রন্থ দি সিস্টেম অফ ইকোনমিক কন্ট্রাডিকশনস প্রকাশ করেন। এই গ্রন্থে তিনি যে তত্ত্ব প্রদান করেন, কার্ল মার্কস তার জবাব দেওয়ার জন্য পরের বছর দি পভার্টি অফ ফিলসফি গ্রন্থটি রচনা করেন। এভাবে প্রুথো মার্কস তাত্ত্বিক দ্বন্দ্ব শুরু হয়। তিনি কার্ল মার্কস এর অথরিটেরিয়ানিজম তত্ত্বের বিরুদ্ধে লিবার্টেরিয়ান সোশ্যালিস্ট মুভমেন্ট এর উপর জোর দেন। 1848 সালের ফরাসি বিপ্লবের পর প্রুথো পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন এবং এই অভিজ্ঞতার আলোকে তিনি কনফেশনস অফ এ রেভলিউশনারি এবং দি জেনারেল আইডিয়া অফ দি রেভলিউশন ইন দি 19th সেঞ্চুরি রচনা করেন।
এই গ্রন্থগুলোতে তিনি প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সমালোচনা করেন। তিনি বলেন যে এ ব্যবস্থায় রাজনৈতিক কর্তৃত্ব মুষ্টিমেয় লোকের হাতে ন্যস্ত থাকে। 1854 সালে তিনি কলেরায় আক্রান্ত হন। এরপর তার স্বাস্থ্যহানি ঘটে। তারপরও তিনি 1858 সালে জাস্টিস ইন দি রেভলিউশন অ্যান্ড ইন দি এবং 1863 সালে দি প্রিন্সিপাল অফ ফেডারেশন গ্রন্থদ্বয় রচনা করেন। এসব গ্রন্থে তিনি ব্যাখ্যা করেন কিভাবে জাতীয়তাবাদ যুদ্ধের দিকে ধাবিত করে। জাতীয়তাবাদের শক্তি হ্রাস করার জন্য ইউরোপীয় ফেডারেশন গঠনের প্রস্তাব করেন। কার্ল মার্কস ও বুকাননের মতো ধ্বংসাত্মক বিপ্লবে প্রুশো বিশ্বাসী ছিলেন না। প্রুথো মনে করতেন ধ্বংসাত্মক বিপ্লবের পথে না গিয়েও সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব। লুইস ব্ল্যাঙ্ক ছিলেন ফ্রান্সের খ্যাতনামা ইতিহাসবিদ, রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক। তিনি শহুরে চাকুরিজীবীদের চাকরির নিশ্চয়তার জন্য সমবায় সমিতি গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি স্পেনের মাদ্রিদে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন স্পেনের রাজা জোসেফ বোনাপার্টের অর্থ বিষয়ক ইন্সপেক্টর জেনারেল, কিন্তু তাকে প্যারিসে আইন পড়তে গিয়ে চরম দারিদ্র্যের সাথে লড়তে হয়। আর্থিক দুরবস্থার জন্য ব্ল্যাঙ্ক বিভিন্ন সংবাদপত্রে লেখালেখির কাজ শুরু করেন। এসব লেখায় তিনি বলেন, সব ধরনের পাপ ও সামাজিক অনাচারের উদ্ভব ঘটে প্রতিযোগিতা থেকে, এবং এ প্রতিযোগিতার মধ্য দিয়েই দুর্বলদের ছুঁড়ে ফেলা হয়। এজন্য তিনি সামাজিক সাম্য প্রতিষ্ঠার জন্য সব ধরনের প্রতিযোগিতার বিলোপ সাধনের দাবি জানান। তিনি সামাজিক সাম্য প্রতিষ্ঠার জন্য ব্যক্তিগত সম্পদের উচ্ছেদ ও সমান মজুরির কথা বলেন। সম্পদ বিষয়ে ব্ল্যাঙ্কের মত ছিল ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিজ অ্যাবিলিটি টু ইচ অ্যাকর্ডিং টু হিজ নিডস, অর্থাৎ সবাই তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে এবং প্রত্যেকে তার প্রয়োজন মতো গ্রহণ করবে। আর এভাবেই সমাজে প্রতিযোগিতার বিলুপ্তি ঘটবে এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হবে। 1841 সালে তিনি রাজতন্ত্রকে আক্রমণ করে হিস্টোরিক দি ডিক্স অ্যান্স গ্রন্থটি রচনা করেন। 1848 সালের বিপ্লবের পর লুইস ব্ল্যাঙ্ক ফরাসি আইনসভার সদস্য নির্বাচিত হন। তাকে সরকারের লেবার কমিশন এর সভাপতি করা হয়। লুইস ব্ল্যাঙ্ক এমন এক ট্রেড ইউনিয়ন ব্যবস্থার প্রবক্তা ছিলেন যেখানে প্রত্যেক শ্রমিক তার শ্রমশক্তি সমাজের অভিন্ন কল্যাণের জন্য ব্যয় করবে। ব্ল্যাঙ্ক জানতেন শ্রমিক শ্রেণী তাদের নিজস্ব জীবিকা নিজেরাই নিয়ন্ত্রণ করতে সক্ষম, কিন্তু শুরু করার জন্য তাদের সহায়তা দরকার। 1848 সালের জুলাই বিপ্লব লুইস ব্ল্যাঙ্কের সাম্যবাদী তত্ত্ব বাস্তবায়নের সুযোগ করে দেয়। সাম্যবাদ প্রতিষ্ঠার জন্য সোশ্যাল ওয়ার্কশপ গঠন করে সেগুলোকে কোঅপারেটিভ ওয়ার্কশপে পরিণত করার কথা ভেবেছিলেন। তার এ মতবাদে আকৃষ্ট হয়ে শ্রমিক শ্রেণী বিপ্লবে অংশ নিয়েছিল। তাই বিপ্লবের পর তারা সোশ্যাল ওয়ার্কশপ গঠন করে এবং এর মাধ্যমে কাজের নিশ্চয়তা চায়। লুইস ব্ল্যাঙ্ক পার্লামেন্টের অনুমোদন নিয়ে এ প্রোগ্রাম চালু করলেন, কিন্তু তার প্রতিদ্বন্দ্বী এমিলি টমাস এর ষড়যন্ত্রের কারণে এ কর্মসূচি ব্যর্থতায় পর্যবসিত হয়। ফলে ওয়ার্কশপগুলো বন্ধ করে দেওয়া হলে শ্রমিক বিদ্রোহ দেখা দেয়। জাতীয় রক্ষী বাহিনীর মাধ্যমে এ বিদ্রোহ দমন করা হয় এবং তাকে এর জন্য দায়ী করা হয়। তিনি ব্রিটেনে পালিয়ে আসেন। 1839 সালে ব্ল্যাঙ্ক পুনরায় প্যারিসে ফিরে এসে নেপোলিয়নকে রেস্টোরেশন এর বিরোধিতা করেন, ফলে তাকে আবার নির্বাসিত করা হয়। তিনি 1870 সালে দ্বিতীয় সাম্রাজ্যের পতনের পর পুনরায় ফ্রান্সে এসে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তার নেতৃত্বে পার্লামেন্ট অনেক সংস্কার আইন পাশ করে। 1882 সালের 6 ডিসেম্বর লুইস ব্ল্যাঙ্ক মৃত্যুবরণ করেন। লুইস ব্ল্যাঙ্ক ছিলেন অসাধারণ বাগ্মী। তার রাজনৈতিক ও সামাজিক ধ্যান ধারণা ফ্রান্সে সমাজতন্ত্র বিকাশে ব্যাপক প্রভাব ফেলেছিল। মিখাইল বাকুনিন ও কার্ল মার্কস। মিখাইল বাকুনিন 1814 সালের মে মাসে রাশিয়ায় জন্মগ্রহণ করেন। কিশোর বয়সেই তিনি রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। 1836 সালে তিনি বিখ্যাত জার্মান দার্শনিক হেগেলের জেমেন্সিয়াল লেকচার্স রাশিয়ান ভাষায় অনুবাদ করেন। এটি হেগেলের রচনার প্রথম রুশ অনুবাদ। 1842 সালে বাকুনিন দি রিয়াকশন ইন জার্মানি নামে একটি প্রবন্ধ লেখেন, যা যুব সমাজ ও গোপন সংগঠনের কর্মীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তার বক্তব্যের মূল কথা হল ধ্বংসের মধ্যে নতুন সৃষ্টির সম্ভাবনা নিহিত থাকে। 1844 সালে বাকুনিন প্রথম প্যারিসে মার্কস ও প্রুথোর সাথে মিলিত হন। বছরের পর বছর তিনি ইউরোপের দেশগুলোতে সমাজতন্ত্রের জন্য বৈপ্লবিক প্রচেষ্টা অব্যাহত রাখেন। 1849 সালে তাকে গ্রেপ্তার করা হয় এবং মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়, কিন্তু তার মৃত্যুদণ্ড একসময় যাবজ্জীবন দণ্ডে রূপান্তরিত করা হয়। অস্ট্রিয়ার অনুরোধে তাকে অস্ট্রিয়া সরকার
এর কাছে হস্তান্তর করা হয়। সেখানেও তাকে বৈপ্লবিক কর্মকাণ্ডের জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। পুনরায় তার মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 1850 সালে তাকে রাশিয়ার কারাগারে প্রেরণ করা হয়। এভাবে বাকুনিন বিভিন্ন কারাগারে 11 বছর নির্যাতন ভোগ করেন। 1861 সালে তিনি সাইবেরিয়ায় পালিয়ে যান। সেখান থেকে তিনি জাপান ও উত্তর আমেরিকা হয়ে লন্ডনে ফিরে আসেন। বাকুনিন ছিলেন নৈরাজ্যবাদী। তার বিশ্বাস ছিল রাষ্ট্র যদি সাম্য প্রতিষ্ঠা করতে চায় তাহলে তাকে সর্বাত্মক ক্ষমতা অর্জন করতে হবে, কিন্তু তা করতে গিয়ে রাষ্ট্র স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হবে এবং ব্যক্তির স্বাধীনতা হরণ করবে। এজন্য বাকুনিন রাষ্ট্র ব্যবস্থার উচ্ছেদ করে আন্তর্জাতিক ভ্রাতৃত্ব গড়ে তোলার উপর জোর দেন। তার মতে রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে সামাজিক শোষণকে স্থায়ী করার জন্য। সুতরাং রাষ্ট্রের হাতে কোনো ক্ষমতা না রেখে একটি গোপন আন্তর্জাতিক সংস্থা গড়ে তুলতে হবে, যার জাতীয় শাখা থাকবে এবং ওই জাতির সব বিষয় দেখভাল করার জন্য একটি জাতীয় সংস্থা থাকবে, যা আন্তর্জাতিক সংস্থার অধস্তন হিসেবে কাজ করবে। এভাবে তিনি রাষ্ট্র ব্যবস্থার বিলুপ্তি কামনা করেন। তার মতে এ সংস্থা বিপ্লব সংগঠন না করলেও বিপ্লবের পথকে প্রশস্ত করবে। এভাবে ব্যাপক সংখ্যক মানুষের মধ্যে বিপ্লব ছড়িয়ে পড়ার পর যে বৈপ্লবিক সেনাদল গঠিত হবে তা প্রচলিত সেনাবাহিনীর অনুরূপ হবে না। তা বৈপ্লবিক ধ্যানধারণা এবং মানুষের প্রবণতাগুলোর মধ্যে সংযোগ শক্তি হিসেবে কাজ করবে। বাকুনিনের নৈরাজ্যবাদী মতবাদ সেকালে ইউরোপের তরুণ সমাজের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। কার্ল মার্কস বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক। সমাজতন্ত্রকে একটি বিজ্ঞানসম্মত রাজনৈতিক আদর্শে পরিণত করার জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন। রাষ্ট্রীয় নির্যাতন, চরম দারিদ্র্য কিছুই তাকে তার সংগ্রামের পথ থেকে নিবৃত্ত করতে পারেনি। কার্ল মার্কস 1818 সালের 5 মে জার্মানির ট্রিয়েরে জন্মগ্রহণ করেন। তিনি ইতিহাস ও আইনশাস্ত্রের উপর বন এবং পরে বার্লিনে লেখাপড়া করেন। 1843 সালে মার্কস প্যারিসে যান এবং ফরাসি বিপ্লবের ইতিহাস ও রাজনৈতিক অর্থনীতির উপর পড়াশোনা করেন। 1845 সালে ফরাসি সরকার বৈপ্লবিক মতামতের জন্য তাকে ফ্রান্স থেকে বহিষ্কার করে। এরপর মার্কস বেলজিয়ামের ব্রাসেলসে যান। 1847 সালে তিনি ক্রুথোর সমাজতাত্ত্বিক ধ্যানধারণার সমালোচনা করে দি পোভার্টি অব ফিলোসফি গ্রন্থটি রচনা করেন। এ গ্রন্থে তিনি সমাজতান্ত্রিক বিপ্লবের বিভিন্ন দিক বিশদভাবে আলোচনা করেন। 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের আগেই তিনি দি ম্যানিফেস্টো অফ দি কমিউনিস্ট পার্টি রচনা করেন, যা লন্ডনের ওয়ার্কার্স কংগ্রেস কর্তৃক অনুমোদিত হয়। ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবে ভীত হয়ে বেলজিয়াম সরকার কার্ল মার্কসকে সেই দেশ থেকে বহিষ্কার করলে তিনি ফ্রান্সের প্রাদেশিক সরকারের অনুরোধে প্যারিসে যান। 1849 সালের গ্রীষ্মে সেখান থেকেও তাকে বহিষ্কার করা হলে পুনরায় তিনি লন্ডনে যান। 1867 সালে তিনি ক্যাপিটাল এ ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি ভলিউম 1 প্রকাশ করেন। এটি শ্রমিক শ্রেণীর অর্থনৈতিক ও রাজনীতি সংক্রান্ত তার সারা জীবনের গবেষণার ফসল। এ গ্রন্থে তিনি পুঁজি ও শ্রমের সম্পর্কের উপর বিজ্ঞানভিত্তিক তত্ত্ব ব্যাখ্যা করেন। এটি বিশ্বে এ সংক্রান্ত প্রথম গ্রন্থ। কার্ল মার্কস তার বন্ধু তাত্ত্বিক ফ্রেডেরিক এঙ্গেলসের সাথে যে কমিউনিস্ট ইশতেহার গ্রন্থটি প্রকাশ করেন তাতে বলা হয়, শৃঙ্খল ছাড়া প্রোলেতারিয়েতের হারানোর কিছু নেই। এ গ্রন্থে ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা, পূর্ববর্তী শ্রেণী সমাজের বিবর্তন ও বিকাশের ধারাবাহিকতা তুলে ধরে শ্রেণী সংগ্রামে শোষক ও শোষিত শ্রেণীর দ্বন্দ্বের মূল কারণ হিসেবে উৎপাদনের মালিকানাকে চিহ্নিত করা হয়। তারা উভয়ে তৎকালীন ইউরোপে সর্বহারা শ্রেণীর বিপ্লবের মধ্য দিয়ে শ্রেণী সংগ্রামের নিষ্পত্তি হতে পারে বলে একমত হন। কমিউনিস্ট ইশতেহারে মার্কস এবং এঙ্গেলস বলেন, মানব সভ্যতার ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস। মার্কস এর কমিউনিস্ট ইশতেহার প্রকাশিত হওয়ার পর ইতিহাসবিদদের দৃষ্টি রাজা বাদশাদের যুদ্ধ জয়ের বিষয় থেকে গণমানুষের ইতিহাসের দিকে ধাবিত হয়। তারা এই গ্রন্থে দেখান যে বুর্জোয়া শ্রেণী এবং সর্বহারাদের সংগ্রামে বুর্জোয়াদের পরাজয় এবং ধ্বংসের মধ্য দিয়ে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা পাবে। তারা এই গ্রন্থে দেখান যে বুর্জোয়া শ্রেণী এবং সর্বহারাদের সংগ্রামে বুর্জোয়াদের পরাজয় ও ধ্বংসের মধ্য দিয়ে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা হবে। কার্ল মার্কসের সর্বাপেক্ষা বিখ্যাত গ্রন্থের নাম দাস ক্যাপিটাল, যার প্রথম খণ্ড তিনি জীবদ্দশায় প্রকাশ করেছিলেন। তার মৃত্যুর পর পরবর্তী দুটি খণ্ড এঙ্গেলসের সম্পাদনায় প্রকাশিত হয়। 1883 সালের 14 মার্চ কার্ল মার্কস লন্ডনে মৃত্যুবরণ করেন। আলোচিত সংক্ষিপ্ত জীবনীগুলো থেকে আমরা দেখতে পেলাম যে সমাজতন্ত্রী চিন্তাধারার উত্থান ও বিকাশ ফরাসি বিপ্লবের আগে বা পরের দশকগুলোতে হয়েছিল। আরও স্পষ্ট করে বলতে গেলে শিল্প বিপ্লব সমাজতান্ত্রিক ধ্যান ধারণা বিকাশের ক্ষেত্র প্রস্তুত করেছিল। প্রাথমিক পর্যায়ের সমাজতান্ত্রিক চিন্তাবিদরা ইউটোপীয়
ধ্যান ধারণার মধ্যে সীমাবদ্ধ ছিলেন, কিন্তু মার্কস ও এঙ্গেলস বিষয়টিকে বাস্তব সমস্যার নিরিখে পরীক্ষা করে বিজ্ঞানসম্মতভাবে মানুষে মানুষের সম্পর্কের ধরনগুলোকে ব্যাখ্যা করে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার দিক নির্দেশনা প্রদান করেছিলেন। কিন্তু তাদের একটি বড় ত্রুটি ছিল এই যে তারা মানব সভ্যতা বিকাশের বস্তুবাদী ব্যাখ্যা উপস্থাপন করতে গিয়ে মানুষের আধ্যাত্মিক সত্তাকে অস্বীকার করেছেন। ফ্রেডারিক এঙ্গেলস ও পিটার ক্রপোৎকিন। ফ্রেডারিক এঙ্গেলস ছিলেন জার্মানির একজন সফল শিল্পপতির জ্যেষ্ঠ সন্তান। তিনি 1820 সালের 28 নভেম্বর জার্মানির বার্মেনে জন্মগ্রহণ করেন। যুবক এঙ্গেলসকে তার বাবা ইংল্যান্ডের ম্যানচেস্টারে তাদের তুলা কারখানায় ম্যানেজারের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। সেখানে তিনি শ্রমিকদের দুর্দশা দেখে ব্যথিত হন। শহরের শ্রমিক শ্রেণীর ব্যাপক দারিদ্র্য প্রত্যক্ষ করে মর্মাহত হন এবং 1844 সালে এঙ্গেলস দি কন্ডিশন অফ দি ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড রচনা করেন। ব্রিটেনে অবস্থানকালে তিনি চার্টিস্ট আন্দোলনের নেতৃবৃন্দের সাথে বন্ধুত্ব গড়ে তোলেন। একই বছর থেকে তিনি কার্ল মার্কস এর জার্মান ফ্রেঞ্চ অ্যানাল জার্নালে লেখা শুরু করেন। মার্কস এর সাথে প্রথম সাক্ষাতের পরই এঙ্গেলস বুঝতে পারেন পুঁজিবাদ এবং এর বিকল্প ব্যবস্থা সম্পর্কে তার এবং মার্কস এর ধ্যান ধারণা সম্পূর্ণ একই রকম। এজন্য তারা উভয়ে এ বিষয়ের উপর কাজ করতে মনস্থ করেন। তাদের বন্ধুত্ব আমৃত্যু টিকে ছিল। মার্কস জটিল তাত্ত্বিক বিষয়াবলী সহজভাবে ব্যাখ্যা করতে পারদর্শী ছিলেন। অন্যদিকে এঙ্গেলস গণমানুষের সাথে তা উপযোগী করে লিখতে সিদ্ধহস্ত ছিলেন। তারা যখন যৌথভাবে একটি প্রবন্ধ রচনার জন্য কাজ করছিলেন, তখন রাশিয়া সরকারের চাপে ফরাসি সরকার কার্ল মার্কসকে ফ্রান্স ত্যাগ করার জন্য নির্দেশ দেয়। মার্কস ও এঙ্গেলস এরপর তাদের স্বাধীন মতামত প্রকাশের জন্য বেলজিয়ামে চলে যাওয়ার মনস্থ করেন। এঙ্গেলস মার্কস এর পরিবারকে আর্থিক সহায়তা করেন। তিনি মার্কসকে তার অর্থনৈতিক ও রাজনৈতিক তত্ত্ব গঠনের জন্য পড়াশোনায় সাহায্য করেন। 1845 সালের জুলাইতে এঙ্গেলস মার্কসকে ইংল্যান্ডে নিয়ে যান এবং সেখানে চার্চিস্ট আন্দোলনের নেতৃবৃন্দের সাথে পরিচয় করিয়ে দেন। এখানে তারা ম্যানচেস্টার লাইব্রেরিতে পড়াশোনা করেন। এঙ্গেলস ও মার্কস 1846 সালের জানুয়ারিতে ব্রাসেলসে ফিরে যান এবং উভয় মিলে এ কমিউনিস্ট করেসপন্ডেন্স কমিটি গঠন করেন। এই কমিটির উদ্দেশ্য ছিল ইউরোপে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমাজতন্ত্রী নেতৃবৃন্দের সাথে সংযোগ স্থাপন করা। মার্কস এর প্রভাবে লন্ডনে একটি আন্তর্জাতিক কমিউনিস্ট সম্মেলন অনুষ্ঠিত হয় এবং একটি নতুন সংগঠন কমিউনিস্ট লীগ জন্মলাভ করে। এঙ্গেলস এতে ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করেন। 1847 সালে এঙ্গেলস ইংল্যান্ডে ফিরে যান এবং কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির লন্ডন অফিসে আয়োজিত এক সভায় যোগ দেন। এ সভায় কমিউনিস্ট লীগের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলা হয় যে শ্রেণী সংগ্রামের মাধ্যমে বুর্জুয়া তন্ত্রকে খতম করে সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠা করাই কমিউনিস্ট আন্দোলনের লক্ষ্য। নেতারা বলেন তাদের উদ্দেশ্য হলো এমন এক শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা করা যেখানে সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা থাকবে না। এরপর এঙ্গেলস ও মার্কস কমিউনিস্ট আন্দোলন সংক্রান্ত গ্রন্থ প্রকাশ করতে শুরু করেন। এর প্রথম খসড়াটি দি প্রিন্সিপালস অব কমিউনিজম এঙ্গেলস রচনা করেছিলেন। এঙ্গেলস এবং মার্কস সম্মিলিতভাবে 1848 সালে তাদের বিখ্যাত গ্রন্থ দি কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশ করেন। এ গ্রন্থকে এঙ্গেলস এবং মার্কস এই প্রথম ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা হাজির করেন। 1948 সালের সেপ্টেম্বরে এঙ্গেলস রাইনল্যান্ড ডেমোক্র্যাটস নামে একটি সংগঠন গড়ে তুলতে ভূমিকা রাখেন। এ সংগঠনের কয়েকজন নেতাকে গ্রেফতার করা হলে এবং এঙ্গেলসকে দেশ থেকে বাধ্য করা হয়। 1849 সালে কার্ল মার্কসকেও দেশ থেকে বাধ্য করা হলে এঙ্গেলস ও মার্কস উভয়ে লন্ডনে চলে আসেন। মার্কস এর পরিবার চরম অর্থকষ্টে পড়লে তাদের আর্থিক সহায়তার জন্য এঙ্গেলস জার্মানিতে তার পিতার কারখানায় পুনরায় কাজে যোগ দেন। পরবর্তী 20 বছর এঙ্গেলস মার্কস এর সাথে যোগাযোগ রেখেছিলেন এবং আর্থিক সহায়তা অব্যাহত রেখেছিলেন। তিনি অভিনব পন্থায় মার্কসকে অর্থ প্রেরণ করতেন। দুই দিনে মিলিয়ে তিনি একটি চিঠি দিতেন। তিনি $1 বা $5 নোট ছিঁড়ে টুকরো টুকরো করে পৃথক এনভেলাপে করে মার্কসকে পাঠাতেন, আর মার্কসের টুকরো জোড়া দিয়ে ভাঙিয়ে তার পরিবারের ভরণ পোষণ করতেন।
এভাবে আদর্শিক বন্ধুত্বের এক চরম দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এঙ্গেলস। এঙ্গেলসের প্রকাশিত আরও কয়েকটি গ্রন্থের মধ্যে দি পিজেন্ট ওয়ার ইন জার্মানি, অ্যান্টি ডিউহিং এবং দি অরিজিন অফ দি ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দি স্টেট উল্লেখযোগ্য। কার্ল মার্কস এর মৃত্যুর পর এঙ্গেলস মার্কস এর লেখাগুলো সম্পাদনা করেন। তিনি 1885 সালে ডাচ ক্যাপিটাল এর দ্বিতীয় এবং 1894 সালে তৃতীয় খণ্ড বের করেন। 1895 সালে 5 আগস্ট এঙ্গেলস লন্ডনে মৃত্যুবরণ করেন। পিটার ক্রোপটকিন, পিটার অ্যালেক্সিয়েভিচ ক্রোপটকিন 21 ডিসেম্বর 1842 সালে মস্কোয় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মূলত নৈরাজ্যবাদে বিশ্বাসী। 15 বছর বয়সে তিনি সেন্ট পিটার্সবার্গের রাজভৃত্যের চাকরি নেন। 4 বছরের মধ্যেই তিনি জার দ্বিতীয় আলেকজান্ডারের ব্যক্তিগত ভৃত্যে পরিণত হন। 1862 সালে তিনি সাইবেরিয়ার কোসাক রেজিমেন্টের কমিশন প্রাপ্তির জন্য দরখাস্ত করেন। জোসেফ প্রুথো ও বাকুনিনের লেখা পড়ে নৈরাজ্যবাদের প্রতি আকৃষ্ট হন ক্রোপটকিন। সাইবেরিয়ায় চাকরিকালীন তিনি বুঝতে পারেন যে সামাজিক উন্নয়ন রাষ্ট্রের মাধ্যমে সম্ভব নয়। 1871 সালের মধ্যে তিনি পূর্ব সাইবেরিয়ার পার্বত্য অঞ্চলের মানচিত্র প্রস্তুত করে খ্যাতি অর্জন করেন। সে বছরই তাকে এম্পেরিয়াল জিওগ্রাফিক্যাল সোসাইটির লোভনীয় পদ গ্রহণের প্রস্তাব দেওয়া হলে তিনি তা প্রত্যাখ্যান করেন। এ সম্পর্কে তিনি বলেন, রাষ্ট্রীয় শৃঙ্খলার প্রতি পূর্বে যে বিশ্বাস লালন করতাম তা আমি সাইবেরিয়ায় হারিয়েছি। আমি নৈরাজ্যবাদী হওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম। 1872 সালে ক্রোপটকিন কৃষক ও শ্রমিক শ্রেণীর মধ্যে প্রচারণায় লিপ্ত একটি সাম্যবাদী গোষ্ঠীর সাথে যোগ দেন, যারা মস্কো ও সেন্ট পিটার্সবার্গে কাজ করছিল। 1874 সালে তাকে নৈরাজ্যবাদী তত্ত্ব ও কর্মকাণ্ডের জন্য কারারুদ্ধ করা হয়। 2 বছর পর তিনি মুক্তি পেয়ে সুইজারল্যান্ডে পালিয়ে যান। বৈপ্লবিক সমাজতান্ত্রিক মতবাদের জন্য তাকে মস্কোতে ফিরতে দেওয়া হয়নি। 1881 সালে তিনি ফ্রান্সে যান এবং ফার্স্ট ইন্টারন্যাশনাল এর সদস্য হন। এটি ছিল বৈপ্লবিক সমাজতান্ত্রীদের একটি ফেডারেশন যারা পুঁজিবাদ উচ্ছেদ করে সোশ্যাল কমনওয়েলথ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ক্রোপটকিন অস্তিত্বের জন্য সংগ্রাম তথা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স ধারণাটি প্রকৃতিবিদ চার্লস ডারউইনের মতবাদ থেকে গ্রহণ করেছিলেন। 1880 সালে তিনি অ্যান আপিল টু দি ইয়াং গ্রন্থটি প্রকাশ করেন। গ্রন্থটি পড়ে লাখ লাখ তরুণ বিপ্লবী সমাজতন্ত্রের প্রতি আকৃষ্ট হয়। 1883 সালে ফরাসি কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে এবং 5 বছরের কারাদণ্ড দেয়। কারাগারে বসেই ক্রোপটকিন তার আদর্শগুলো অ্যানার্চিজম নামক গ্রন্থের মাধ্যমে প্রকাশ করেন। 1886 সালে মুক্তি পেয়ে তিনি ইংল্যান্ডে চলে যান। সেখানে জন বার্নার্স, টম ম্যান, কেইর হার্ডি প্রমুখ সমাজতন্ত্রীদের সাথে মিলিত হন। পরের বছর তিনি ইন রাশিয়া অ্যান্ড ফ্রেঞ্চ প্রিজনস নামে একটি গ্রন্থ লিখেন। সেখানে তিনি উল্লেখ করেন, কারাগার হল অপরাধের প্রশিক্ষণালয়। এখানে নির্দয় শাস্তিদানের মাধ্যমে মানুষকে শেখানো হয় কিভাবে মিথ্যা বলতে হয়, প্রতারণার আশ্রয় নিতে হয়। অতঃপর তিনি বা সে মানসিকভাবে শক্ত মানুষে পরিণত হয়। এরপর সে যখন কারাগার থেকে বেরিয়ে আসে তখন আরও বড় অপরাধ করার মতো মানসিক সাহস অর্জন করে। ক্রোপটকিন বলেন, কারাগার কয়েদিদের সংশোধনও করতে পারে না কিংবা অপরাধ সংগঠন প্রতিরোধও করতে পারে না। 1892 সালে ক্রোপটকিন তার বিখ্যাত দি কনকোয়েস্ট অফ ব্রিড গ্রন্থটি রচনা করেন। এ গ্রন্থে তিনি তার নৈরাজ্যবাদী সামাজিক মতবাদ পরিষ্কারভাবে ফুটিয়ে তোলেন। তিনি যুক্তি দেন, শ্রমিকের শ্রমের পরিবর্তে যে মজুরি দেওয়া হয় তা পুঁজিবাদী ব্যবস্থা এবং এ মজুরি ব্যবস্থার মাধ্যমে সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সুতরাং মজুরি ব্যবস্থা উঠিয়ে দিয়ে এমন এক পদ্ধতি চালু করতে হবে যেখানে সবার সমান লভ্যাংশ থাকবে। ক্রোপটকিন নৈরাজ্যবাদী সাম্যবাদ প্রতিষ্ঠার কথা বলেন, যেখানে ব্যক্তিগত সম্পদ ও অসম আয়ের পরিবর্তে সম্পদ ও সেবার সমবন্টন সম্ভব হবে। নৈরাজ্যবাদী অর্থনীতির মূল কথাই হল শ্রমের বিনিময়ে মজুরি ব্যবস্থার পরিবর্তে শ্রমের ফলে প্রাপ্ত মুনাফার সমবন্টন সাম্য প্রতিষ্ঠা করতে হবে। তিনি গতানুগতিক শিক্ষা ব্যবস্থারও সমালোচনা করেন। পিটার ক্রোপটকিন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে 1921 সালের 8 ফেব্রুয়ারি রাশিয়ায় দিমিত্রিয়েভ শহরে
মৃত্যুবরণ করেন। মস্কোতে তাকে সমাহিত করা হয়। পরবর্তীতে আমরা গুরুত্বপূর্ণ একটি পার্ট পড়তে যাচ্ছি, সেটি হচ্ছে লেনিন ও বলশেভিক বিপ্লব। ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন ছিলেন একজন স্থানীয় স্কুল পরিদর্শকের সন্তান। তিনি 1870 সালের 22 এপ্রিল রাশিয়ার সিমবির্স্ক এ জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে সিমবির্স্ক জিমনেসিয়ামে লেখাপড়া করেন। লেনিনের বড় ভাই আলেকজান্ডার উলিয়ানভও ছিলেন একটি সন্ত্রাসবাদী গ্রুপের নেতা। ওই গ্রুপটি যার তৃতীয় আলেকজান্ডারকে হত্যা করতে ব্যর্থ হয়। লেনিনের ভাইকে যখন এই অপরাধে ফাঁসি দেওয়া হয় তখন তিনি মাত্র 17 বছরের কিশোর। যখন তার ভাইয়ের মৃত্যুদণ্ড কার্যকরের খবর পত্রিকায় প্রকাশিত হয়, লেনিন তখন প্রতিশোধ নেবার অঙ্গীকার করেন। এরপর লেনিন এবং তার বিপ্লবী বন্ধুরা সন্ত্রাসবাদী পন্থা পরিত্যাগ করে মার্ক্সবাদের দিকে ঝুঁকে পড়েন। রাজদ্রোহীর ছোট ভাই হওয়ার কারণে লেনিনকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে বাধা প্রদান করা হয়, কিন্তু তিনি কাজান ইউনিভার্সিটিতে শেষ পর্যন্ত ভর্তি হতে সমর্থ হন। বিশ্ববিদ্যালয়ে তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন এবং এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে গ্রেফতার হন। পুলিশ অফিসার তাকে প্রশ্ন করেন, তুমি কেন বিদ্রোহ করেছ হে যুবক? তুমি তো জানো না যে তোমার সামনে একটি দেয়াল আছে। লেনিন দ্ব্যর্থহীন কণ্ঠে উত্তর দিয়েছিলেন, দেয়ালটি কম্পমান, কেউ ধাক্কা দিলেই পড়ে যাবে। এরপর তাকে কাজান বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। তিনি সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ে বহিরাগত পরীক্ষার্থী হিসেবে আইন পাশ করেন। এরপর সামারাতে আইন ব্যবসা শুরু করেন। ক্রমেই তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং 1895 সালে লিবারেশন অব লেবার গ্রুপের সদস্যদের সাথে সাক্ষাৎ করতে সুইজারল্যান্ড যান। সুইজারল্যান্ড থেকে ফিরে লেনিন তার সমাজতন্ত্রী বন্ধুদের নিয়ে দি ইউনিয়ন অফ স্ট্রাগল ফর দি ইমানসিপেশন অফ দি ওয়ার্কিং ক্লাস নামে একটি সংগঠন গড়ে তোলেন। 1896 সালে তাকে গ্রেফতার করে 3 বছরের জন্য সাইবেরিয়ায় নির্বাসনে পাঠানো হয়। নির্বাসনকালে তিনি দি ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম ইন রাশিয়া, দি টাস্ক অফ রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেট নামে একটি পুস্তক এবং বিভিন্ন সমাজতন্ত্রী জার্নালে লেখা প্রকাশ করেন। 1900 সালে তিনি মুক্তি পেয়ে জেনেভা গমন করেন। সেখানে লেনিন লিবারেশন অব লেবার এর সদস্যদের সহায়তার ইস্করা তথা স্পার্ক নামে একটি পত্রিকা প্রকাশ করেন। এটি পরে সোশ্যাল ডেমোক্রেট লেবার পার্টি এর মুখপত্রে পরিণত হয়। 1902 সালে লেনিন হোয়াট ইজ টু বি ডান শিরোনামে একটি পুস্তিকা বের করেন। এতে তিনি জারতন্ত্রকে উচ্ছেদ করার জন্য একটি বৈপ্লবিক সেনাদল গঠনের যুক্তি প্রদান করেন। 1903 সালে লন্ডনে সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টির দ্বিতীয় কংগ্রেসে মত ও পথ নিয়ে মতদ্বৈততার জন্য তার দীর্ঘদিনের কমিউনিস্ট বন্ধু মার্টভের সাথে সম্পর্ক ত্যাগ করে বলশেভিক নামে পার্টির একটি উপদল গঠন করেন। পার্টির পত্রিকা ইস্করা এর উপর তার নিয়ন্ত্রণ হারিয়ে গেলে তিনি তার নিজস্ব পত্রিকা অগ্রসরমান তথা ভেপিয়ার্ড প্রকাশ করেন। 1905 সালের মার্চ বিপ্লবের পর লেনিন রাশিয়ায় ফিরে আসেন, কিন্তু ক্রমবর্ধমান ট্রেড ইউনিয়ন আন্দোলনের সমর্থন লাভে ব্যর্থ হন। 1907 সালে তিনি বলশেভিকদের তৃতীয় ডুমার নির্বাচনে অংশ নিতে আহ্বান জানান। এ সময় তিনি বলশেভিকদের আন্দোলনের তহবিল গঠনের জন্য বিপুল সময় ব্যয় করেন। তিনি মস্কোর ধনী ব্যক্তিদের কাছ থেকে অনুদান লাভ করেন। ইতোমধ্যে বলশেভিকরা লুটের মাধ্যমেও বিপুল অর্থ সংগ্রহ করে। টিফলিসের পোস্ট অফিস লুট করেই বলশেভিক অস্ত্রধারীরা 2.5 লাখ রুবল অর্থ সংগ্রহ করে। এর ফলে মেনশেভিকরা তাদের সাথে চূড়ান্তভাবে সম্পর্ক ছিন্ন করে। লেনিন এবং 2 বিশ্বস্ত সহকারী জর্জ জিনোভিভ এবং লেভ কেমেনেভ এই অর্থের মাধ্যমে বিপ্লবাত্মক লেখা ছাপিয়ে ব্যাপক প্রচারে নামেন। তিনি পত্রিকা প্রকাশ করেন। 1911 সালে লেনিন তার সহকারী জেনোভিয়েভ কেমেনেভ এবং অন্যান্য বলশেভিকদের নিয়ে প্যারিসের অদূরে একটি গ্রামে অবস্থান নেন। তিনি সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টির নিয়ন্ত্রণ গ্রহণ করার চেষ্টা করেন। 1912 সালের জানুয়ারিতে পার্টির প্রাগ সম্মেলনে সেই চেষ্টা ব্যর্থ হলে বলশেভিকরা মেনশেভিকদের থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যায়। লেনিনের মনোনীত রোমান মিলনভস্কি ওই বছরই অক্টোবরে ডুমার সদস্য নির্বাচিত হলে বলশেভিক আন্দোলনে গতিশীলতা আসে। বলশেভিকরা প্রথম বিশ্বযুদ্ধে জারের যোগদানের বিরোধিতা করে যুদ্ধের বিরুদ্ধে প্রচারণা চালায়। এ সময় ইউরোপের অধিকাংশ সোশ্যালিস্ট নেতৃবৃন্দ
যুদ্ধে অংশ নেয়ার সিদ্ধান্ত নিলে লেনিন মর্মাহত হন। এরপর তিনি এ সাম্রাজ্যবাদী যুদ্ধকে গৃহযুদ্ধে রূপান্তরের জন্য তার সমস্ত শক্তি ব্যয় করেন। এজন্য তিনি ইম্পেরিয়ালিজম, দি হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম শিরোনামে একটি গ্রন্থ রচনা করেন। এ গ্রন্থে তিনি মার্কস যেমন বলেছিলেন সকল সমাজ বিপ্লব বুর্জোয়ার বিপ্লবের হাত ধরে আসে, তার বিরোধিতা করে যুক্তি প্রদান করেন যে পরিস্থিতি সাপেক্ষে বুর্জোয়া বিপ্লব ছাড়াও সমাজতন্ত্রের বিপ্লব সম্ভব। তিনি তার সঙ্গী জেনোভিয়েভ ও কেমেনেভকে সাথে নিয়ে যুদ্ধরত মিত্রপক্ষীয় সৈন্যদের মধ্যে এ প্রচারণা চালান যেন তারা তাদের রাইফেল অফিসারদের দিকে তাক করে কমিউনিস্ট বিপ্লব সম্পন্ন করে। লেনিন বলেন, শান্তির জন্য স্লোগান এ মুহূর্তে সঠিক নয়। এ মুহূর্তের স্লোগান হবে সাম্রাজ্যবাদী যুদ্ধকে গৃহযুদ্ধে রূপান্তর করো। লেনিন বিশ্বাস করতেন সাম্রাজ্যবাদী যুদ্ধকে গৃহযুদ্ধে রূপান্তর করা সম্ভব হলে পুরানো কাঠামো ভেঙে পড়বে এবং এর ফলে বলশেভিকরা রাষ্ট্রীয় ক্ষমতার লাভে সক্ষম হবে। কিন্তু রোজা লুক্সেমবার্গ লেনিনের এ তত্ত্বের বিরোধিতা করে দি ক্রাইসিস ইন দি জার্মান সোশ্যাল ডেমোক্রেসি গ্রন্থ প্রকাশ করলে মেনশেভিকরাও লেনিনের তত্ত্বের বিরোধিতা করতে শুরু করে। তাদের মতে গৃহযুদ্ধের মাধ্যমে বিপ্লব সংগঠন করলে রাশিয়াকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা যাবে না। কিন্তু লেনিন বুঝিয়েছিলেন যে সমাজতান্ত্রিক বিপ্লব অর্জন করার ভালো উপায় হবে যুদ্ধকে চালু রাখা। এজন্য তিনি ইনেসা আরামান্দকে ব্রাসেলসের ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট ব্যুরো কনফারেন্সে প্রেরণ করেন। 1915 সালের সেপ্টেম্বরে জার দ্বিতীয় নিকোলাস রাশিয়ান আর্মির সুপ্রিম কমান্ডের দায়িত্ব নিয়ে পূর্ব ফ্রন্টে লড়াইয়ে অংশ নিলে দেশের সামরিক বিপর্যয়ের সব দায়-দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। এর ফলে নিকোলাসের প্রতি জনসমর্থন 1917 সালে একেবারে শূন্যে নেমে আসে। রুশ জনগণ বুঝতে পারে নিকোলাস সরকারের অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা রাশিয়ান সৈন্যদের একটি আধুনিক যুদ্ধে অংশ নেয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও রসদ সরবরাহে ব্যর্থ হয়েছে। ফলে রাশিয়ার এই লজ্জাজনক সামরিক বিপর্যয়। এদিকে 1917 সালের জানুয়ারি নাগাদ খাদ্য স্বল্পতার জন্য খাদ্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি পায়। শুধু পেট্রোগ্রাদ শহরেই জানুয়ারিতে খাদ্যমূল্য স্বাভাবিকের তুলনায় 6 গুণ বৃদ্ধি পায়। এতে বেতন বৃদ্ধির জন্য শিল্প শ্রমিকরা ধর্মঘট শুরু করে। 11 ফেব্রুয়ারি জনতা খাদ্যের দাবিতে পেট্রোগ্রাদ শহরে জড়ো হয়ে রাস্তার দুপাশে বিপণী বিতানগুলোতে ব্যাপক ভাঙচুর চালায়। 26 ফেব্রুয়ারি জার নিকোলাস ডুমা তথা রাশিয়ান আইনসভা বন্ধ করার জন্য নির্দেশ জারি করেন, কিন্তু ডুমার সদস্যবৃন্দ এ নির্দেশ অমান্য করে আলোচনা অব্যাহত রাখেন। এ অবস্থায় ডুমার প্রেসিডেন্ট মিখাইল রদজিয়াঙ্কো জার নিকোলাসকে টেলিগ্রাম মারফত এই মর্মে পরামর্শ প্রেরণ করেন যে নিকোলাস যেন জনগণের মধ্যে জনপ্রিয়তা রয়েছে এমন কাউকে প্রধান করে নতুন সরকার গঠন করেন। যার কোনো উত্তর না দিলে ডুমা প্রিন্স লেলভ এর নেতৃত্বে একটি প্রাদেশিক সরকার গঠন করে। এতে রাশিয়ার সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা আসন্ন বিপ্লবের ভয়ে ভীত হয়ে জারকে পরামর্শ দেন তিনি যেন গ্রহণযোগ্য কারো কাছে ক্ষমতা হস্তান্তর করেন। তিনি ব্রাউন ডিউক মিখাইল আলেকজান্দ্রোভিচের কাছে ক্ষমতা হস্তান্তর করতে মনস্থির করেন, কিন্তু মিখাইল আলেকজান্দ্রোভিচ ক্ষমতা গ্রহণ করতে অনীহা প্রকাশ করেন। জার তখন 1917 সালের 1 মার্চ প্রাদেশিক সরকারের হাতে দেশের নিয়ন্ত্রণ ভার অর্পণ করে ক্ষমতা ছেড়ে দেন। লেনিন এ সময় জার্মানিতে ছিলেন। জার্মান সরকার রাশিয়াকে পূর্ব ফ্রন্টে বিশ্বযুদ্ধ থেকে নিবৃত্ত করার আশায় লেনিনকে 27 জন সঙ্গীসহ একটি বিশেষ ট্রেনে পেট্রোগ্রাদ শহরে পাঠায়। 3রা এপ্রিল রাশিয়ায় প্রত্যাবর্তন করেই লেনিন তার বিখ্যাত এপ্রিল থিসিস প্রকাশ করেন। লেনিন বলেন, ফেব্রুয়ারি বিপ্লবে বুর্জোয়া শ্রেণীর জয় হয়েছে, এতে শ্রমিকদের সন্তুষ্ট হওয়ার কিছু নেই। মার্কস এর তত্ত্বানুসারে বুর্জোয়া শাসনের সংকটের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। বুর্জোয়া বিপ্লব এবং শ্রমিক বিপ্লব একসাথে চলবে এবং শেষ পর্যন্ত শ্রমিকরা ক্ষমতা দখল করবে। লেনিন বলেন, বুর্জোয়ারা প্রকৃতপক্ষে কোনো বিপ্লব করতে পারবে না। তাদের বেশি দিন ক্ষমতায় থাকতে দিলে বুর্জোয়ারা পুঁজিবাদকে দৃঢ় করে ফেলবে। সুতরাং বুর্জোয়ারা শিকড় ছড়ানোর আগেই তাদের উপড়ে ফেলতে হবে। 4 এপ্রিল পেট্রোগ্রাদ বলশেভিক কমিটির আলোচনা শেষে
13-2 ভোটে লেনিনের থিসিস প্রত্যাখ্যাত হয়। লেনিন হতোদ্যম না হয়ে বরং যেসব সোশ্যালিস্ট প্রজাতন্ত্রী সরকারকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছিল তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন। ফেব্রুয়ারি বিপ্লবের পর জার সরকারের পতন ঘটে। এরপর রাশিয়ায় এক ধরনের দ্বৈত শাসনের সূত্রপাত ঘটে। মধ্যপন্থী ও রক্ষণশীল ডুমার সদস্যদের নিয়ে একটি অস্থায়ী প্রজাতন্ত্রী সরকার গঠিত হয়। অপরদিকে সারা দেশে শ্রমিক শ্রেণীর প্রতিনিধিদের নিয়ে সোভিয়েত গঠিত হয়। নভেম্বরে সাধারণ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। সোভিয়েতগুলোই রুশ সমাজতন্ত্রের পার্লামেন্টে পরিণত হতে থাকে এবং লেনিনের নেতৃত্বে বলশেভিকরা এসব সোভিয়েতে সংখ্যাগরিষ্ঠ হতে শুরু করে। লেনিন এ সময় ধারাবাহিক আন্দোলনের কথা বলেন। তিনি ঘোষণা করেন সোভিয়েতগুলোকে এখন সকল ক্ষমতা দিতে হবে। লেনিন নভেম্বরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বেই এপ্রিল-নভেম্বর এই 7 মাসে নতুন নতুন কৌশল উদ্ভাবন, পরিস্থিতির ব্যাখ্যা দান, পরিস্থিতি অনুযায়ী কর্মসূচি নির্ধারণ ও কৌশল প্রয়োগ করে রাশিয়ার বুর্জোয়া বিপ্লবোত্তর পরিস্থিতিকে একটি সমাজতান্ত্রিক বিপ্লবের দিকে পরিচালিত করতে সক্ষম হন। অস্থায়ী সরকার জনগণের মনোভাবকে উপেক্ষা করে যুদ্ধ অব্যাহত রাখলে এবং একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করতে থাকলে তাদের জনপ্রিয়তা নষ্ট হয়। এর সাথে যুক্ত হয় প্রজাতন্ত্রী বুর্জোয়া সরকারের অদক্ষতা ও দুর্নীতি। রুশ সেনাবাহিনী গ্যালিসিয়া অভিযানে ব্যর্থ হলে সরকারের জনপ্রিয়তা তলানিতে থাকে। এ সময় মধ্যপন্থী কেরেনস্কিকে সমর মন্ত্রী নিযুক্ত করেও রুশ সেনাবাহিনীর বিশৃঙ্খলা দূর করা সম্ভব হয়নি। যুদ্ধ রাশিয়ার সংকট ক্রমেই বৃদ্ধি পায়। 43টি প্রদেশে কৃষক বিদ্রোহ ছড়িয়ে পড়ে। লেনিন ও তার বলশেভিক দল এ পরিস্থিতির পূর্ণ সুযোগ গ্রহণ করে। পেট্রোগ্রাদে নতুনভাবে বিদ্রোহ ছড়িয়ে পড়লে লেনিন শ্রমিক ও কৃষকদের ঐক্যের ডাক দেন। দেশে বিপ্লবের পরিস্থিতি উদ্ভব হতে থাকে। 1 আগস্ট কেরেনস্কি, যিনি একাধারে প্রধানমন্ত্রী, যুদ্ধমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি জেনারেল এলজে কর্নিলভকে প্রধান সেনাপতি নিযুক্ত করেন। কিন্তু কর্নিলভ ক্ষমতা কুক্ষিগত করার ষড়যন্ত্রে লিপ্ত হলে কেরেনস্কি তাকে দেশদ্রোহী আখ্যা দিয়ে বলশেভিক সোভিয়েতকে দেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। সেনাবাহিনীতে বলশেভিকদের ব্যাপক প্রভাব ছিল। বলশেভিকরা এ আহ্বানে সাড়া দেয়, কিন্তু লেনিন পরিষ্কার ভাষায় উল্লেখ করেন, আমরা কর্নিলভের বিরুদ্ধে লড়াই করব, কিন্তু কেরেনস্কির পক্ষে নয়। কয়েকদিনের মধ্যেই জেনারেল কর্নিলভের বাহিনীর বিরুদ্ধে পেট্রোগ্রাদ রক্ষা করার জন্য প্রায় 25,000 সশস্ত্র কমরেডকে নথিযুক্ত করা হয়। লেনিনের নেতৃত্বে বলশেভিক সৈন্যরা পেট্রোগ্রাদের চারদিকে যখন পরিখা খনন করছিল, তখন একদল সৈনিক প্রতিনিধি দলকে কর্নিলভের অগ্রসরমান বাহিনীর কাছে প্রেরণ করা হয়। এতে জেনারেল কর্নিলভের সৈন্যরা পেট্রোগ্রাদ আক্রমণ না করার সিদ্ধান্ত গ্রহণ করে। উপায়ন্তর না দেখে কর্নিলভের সেনাপতি জেনারেল ক্রেমভ আত্মহত্যা করেন। কর্নিলভের সেনাবাহিনী আত্মসমর্পণ করলে কর্নিলভকে গ্রেফতার করা হয়। 14 সেপ্টেম্বর রাশিয়াকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। লেনিন এ সময় পেট্রোগ্রাদে প্রত্যাবর্তন করেন, কিন্তু গোপনে সশস্ত্র পন্থায় ক্ষমতা দখলের পরিকল্পনা করেন। অক্টোবরের মধ্যে রাশিয়ার 62 শহরে প্রায় 2 লক্ষ সমাজতন্ত্রী লাল ফৌজও জড়ো হয়। মূল শক্তি জড়ো হয়েছিল পেট্রোগ্রাদে। 10 অক্টোবর জোসেফ স্ট্যালিন প্রজাতন্ত্রী সরকারের উপর তার সমর্থন প্রত্যাহার করে লেনিন নির্দেশিত সশস্ত্র বিপ্লবের প্রতি সমর্থন জানান। কেরেনস্কি সরকার মেনশেভিক ও রেভলিউশনারি সমাজতন্ত্রী দলের সহায়তায় ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেন। কেরেনস্কি এজন্য বলশেভিকদের পেট্রোগ্রাদস্থ হেডকোয়ার্টার্স আক্রমণ এবং লেনিনকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেন। 23 অক্টোবর লেনিনের নেতৃত্বে বলশেভিক কেন্দ্রীয় কমিটি এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। লেনিন এতে সশস্ত্র বিপ্লবের জন্য দলের সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি আজ এমন যে আমাদের অবশ্যই বিপ্লব শুরু করতে হবে। জনগণ প্রতিশ্রুতি শুনতে শুনতে ক্লান্ত। রাজনৈতিকভাবে ক্ষমতা পরিবর্তনের উপযুক্ত সময় উপস্থিত। গ্রামাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন ভয়াবহ যে কিছু একটা করা দরকার। সংবিধান সবার জন্য অপেক্ষা করলে পরিস্থিতি আমাদের প্রতিকূলে চলে যাবে। এটা হবে মূর্খতা, কেননা এটা আমাদের কাজকে জটিল করে দেবে। 1917 সালের 24 অক্টোবর লেনিন অপর একটি চিঠিতে বলশেভিক কেন্দ্রীয় কমিটির সদস্যদের লেখেন, এটা যে এখন বিদ্রোহ না করা হবে মৃত্যুর শামিল। বিলম্ব করলে ইতিহাস বিপ্লবীদের ক্ষমা করবে না, যেহেতু এখন আমরা বিদ্রোহ করলেই জয়লাভ করতে পারি।
24 অক্টোবর সরকার বলশেভিক কার্যালয় অফিস আক্রমণের সিদ্ধান্ত গ্রহণ করে। এ খবরে চারদিকে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। শ্রমিক, নৌ এবং সৈনিকদের ব্রিগেডগুলো রেল স্টেশন সহ গুরুত্বপূর্ণ স্থানসমূহ দখল করে নেয়। 25 অক্টোবর রাশিয়ার ক্ষমতা শ্রমিকদের হাতে চলে আসে। বলশেভিক পার্টি ক্ষমতা গ্রহণ করে। লেনিনের ক্ষমতার এ পরিবর্তনকে সমাজতান্ত্রিক বিপ্লব বলে আখ্যায়িত করেন। এভাবে ইউটোপীয় পর্ব থেকে কার্ল মার্কস এর বৈজ্ঞানিক সমাজতন্ত্র পর্যন্ত অনেক মনীষী সমাজ বিপ্লবের মাধ্যমে প্রোলেতারিয়েতের স্বরাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়েছিলেন। লেনিন তাকে বাস্তব রূপ দেন। রুশ বিপ্লব শুধু রাশিয়ার আর্থসামাজিক পরিবর্তনের অঙ্গীকার করেনি, এটি বিশ্বব্যাপী পুঁজিবাদের অবসান ঘটিয়ে শোষণহীন সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে 1924 সালের 21 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তবে মৃত্যুর পূর্বেই লেনিন সমাজতন্ত্রকে একটি শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে সমর্থ হন। বলশেভিক বিপ্লবের ফলাফল। রুশ বিপ্লবের ফলে রাশিয়ার সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধিত হয়। নিচে রুশ বিপ্লবের ফলাফলসমূহ উল্লেখ করা হল। ব্রেস্ট লিটভস্ক সন্ধি ও যুদ্ধ পরিত্যাগ। রুশ বিপ্লবের পূর্বে লেনিন শ্রমিকদের রুটি, কৃষকদের জমি এবং সৈনিকদের যুদ্ধের পরিবর্তে শান্তি দেয়ার প্রতিশ্রুতি দেন। এজন্য বিপ্লবের পরপরই তিনি জার্মানির সাথে ব্রেস্ট লিটভস্ক সন্ধির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে আসেন। এর ফলে রাশিয়া, পোল্যান্ড, 3 বাল্টিক রাজ্য, ফিনল্যান্ড, বাইলরুশিয়া, ইউক্রেন এবং ট্রান্সককেশিয়ার একাংশ পরিত্যাগ করে এবং জার্মানিকে প্রচুর ক্ষতিপূরণ দেয়। ফলে রাশিয়ার কয়লা ও লৌহ শিল্পের 3/4 হাতছাড়া হয়। তবে এর ফলে জার্মানির সাথে শান্তি স্থাপিত হয়। এতে রাশিয়া তার অভ্যন্তরীণ ব্যাপারে মনোযোগ দিতে সমর্থ হয়। এ সন্ধি লেনিনের কূটনৈতিক দূরদর্শিতার পরিচয় বহন করে। পুরনো কাঠামোর পরিবর্তে নতুন প্রশাসনিক কাঠামো। রুশ বিপ্লবের ফলে পুরনো প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামো ভেঙে দেওয়া হয়। ডুমা বা সংবিধান সভা এবং জারের আমলের সিনেট ভেঙে দেওয়া হয়। মস্কো ও পেট্রোগ্রাদ এর মিউনিসিপ্যালিটি ভেঙে দেওয়া হয়। জেলা পরিষদগুলো ভেঙে দেওয়া হয়। সেনাবাহিনীর আইনকানুন সংগঠন পরিবর্তন করে পুরনো শ্রেণী বিভাগ বিলুপ্ত করা হয়। বিপ্লবের প্রতি যাদের আনুগত্য ছিল তাদের অফিসার পদে নিয়োগ করা হয়। সব সরকারি পদে বিশ্বস্ত বলশেভিকদের নিয়োগ দেওয়া হয়। স্থানীয় প্রশাসন পরিচালনার জন্য সোভিয়েতগুলোকে দায়িত্ব দেওয়া হয়। ধর্মীয় সংস্কার। রাশিয়ায় গির্জাকে রাষ্ট্র থেকে সম্পূর্ণ পৃথক করে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়। গির্জার সম্পত্তিগুলোর জাতীয়করণ করা হয়। গির্জার কাছ থেকে রাষ্ট্র বিবাহদান এবং বিবাহ বিচ্ছেদের ক্ষমতা গ্রহণ করে। গির্জার পাদ্রীরা বেতনভুক্ত কর্মচারীতে পরিণত হন। সমাজতন্ত্র প্রতিষ্ঠা। সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য পুঁজিবাদী অর্থনীতি বাতিল করে শিল্প, কলকারখানা, খামার, ভূসম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তি সবকিছুই রাষ্ট্রীয় সম্পত্তিতে রূপান্তরিত করা হয়। এমনকি বৃহৎ জমিদারি, কোলাকদের সম্পত্তি ও কৃষকদের জমিও রাষ্ট্র অধিগ্রহণ করে এবং এজন্য কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। ব্যক্তিগত সম্পত্তি বিলুপ্ত করে সবাইকে শ্রমের মাধ্যমে জীবিকা অর্জনে বাধ্য করা হয়। রেশন পদ্ধতির মাধ্যমে খাদ্য বন্টনের ব্যবস্থা করা হয়। শহরের প্রতিটি পরিবারকে রুটির কার্ড প্রদান করা হয়। ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়। কুরাক শ্রেণী জমি ছেড়ে দিতে না চাইলে তাদের কঠোর হস্তে দখল করা হয়। শ্রমকেই সামাজিক মর্যাদার মূল মাপকাঠি করে সবাইকে যোগ্যতা অনুযায়ী কাজ করতে বাধ্য করা হয়। শ্বেত সন্ত্রাসের উদ্ভব। বলশেভিকরা ক্ষমতা গ্রহণ করলেও প্রতিবিপ্লবী শক্তিগুলো নতশিরে তা মানতে প্রস্তুত ছিল না। তারা পশ্চিমা ধনতান্ত্রিক শক্তিগুলোর সহায়তায় প্রতিবিপ্লব সংগঠনের প্রয়াস চালায়। সাইবেরিয়া থেকে ইউক্রেন পর্যন্ত রাশিয়ার দক্ষিণাঞ্চলে এই প্রতিবিপ্লবী শক্তি শ্বেত সন্ত্রাস তথা হোয়াইট টেরর চালাতে থাকে। এরা বলশেভিক সরকারকে উৎখাত করার চেষ্টা করে। জারের আমলের সেনাপতিরা যেমন দেনিকিন, কোলচাক, উদেলিক প্রতিবিপ্লবী সরকারের পক্ষে যুদ্ধ পরিচালনা করেন। এরা স্টালিনগ্রাদ দখল করে মস্কোর দিকে রওনা হয়। কোলচাকের নেতৃত্বে 40,000 প্রতিবিপ্লবী সেনা
সাইবেরীয় রেলপথ ধরে মস্কোর দিকে ছুটে আসে। এদিকে ইউরোপীয় বাহিনী উত্তর সাগরের আর্কেনজেলস বন্দর ও পোল্যান্ডের ভিতর দিয়ে রাশিয়ার দিকে ধাবিত হয়। লেনিন তার দুই বিশ্বস্ত সহকর্মী ট্রটস্কি ও স্ট্যালিনের সহায়তায় শ্বেত সন্ত্রাস দমন করেন। স্ট্যালিন শ্বেত সন্ত্রাসের বিরুদ্ধে লাল সন্ত্রাস তথা রেড টেরর পরিচালনা করেন। উভয় পক্ষের যুদ্ধে প্রায় 1,40,00,000 নিহত হয়, 20 লাখ লোক দেশ ত্যাগ করতে বাধ্য হয়। ট্রটস্কি শ্রমিক ও কৃষকদের সমন্বয়ে লাল ফৌজ গঠন করেন। বৈদেশিক শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক রুশ জনগণ বলশেভিক সরকারকে সহযোগিতা করে। শেষ পর্যন্ত বিপ্লবী সমাজতন্ত্রী সরকার পূর্ণ জয়লাভ করে। রুশ বিপ্লব বিরোধী শ্বেত সন্ত্রাসীরা বিদেশে পালিয়ে প্রাণ বাঁচায়। যারা দেশে থাকে তারা স্ট্যালিনের গুপ্ত পুলিশের হাতে মারা পড়ে। রিগার সন্ধির মাধ্যমে রুশ পোল যুদ্ধের অবসান ঘটে। বাল্টিক রাষ্ট্রগুলো রোমানিয়া ও তুরস্কের সাথে অনাক্রমণ চুক্তি করে রাশিয়া তার সীমান্ত সুরক্ষিত করতে সক্ষম হয়। সংবিধান রচনা ও সোভিয়েত গঠন। 1917 সালের নভেম্বরে ক্ষমতা গ্রহণের পর বলশেভিক সরকার সংবিধান প্রণয়নের জন্য একটি জাতীয় সংবিধান সভা গঠনের উদ্দেশ্যে একটি নির্বাচন দেয়। কিন্তু ভোটের ধরন দেখে মনে হয় রুশ জনগণ উগ্র সমাজতন্ত্রের বদলে মধ্যপন্থী সমাজতন্ত্র চায়। এর ফলে লেনিন নির্বাচিত সংবিধান সভা মাত্র 24 ঘন্টা চলার পর তা বাতিল করে দিয়ে শুধু বলশেভিকদের দিয়ে সোভিয়েত গঠন করে সরকার চালানোর ব্যবস্থা গ্রহণ করেন। লেনিন বলেন, এটি সম্পূর্ণ অস্থায়ী ব্যবস্থা, পরে স্থায়ী সংবিধান চালু করা হবে। সেই অনুযায়ী 1924 সালে রাশিয়ায় একটি স্থায়ী সংবিধান গৃহীত হয়। এ সংবিধানে রাশিয়াকে সংযুক্ত সোভিয়েত প্রজাতন্ত্র তথা ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক ইউএসএসআর ঘোষণা করা হয়। দেশের রাষ্ট্র ক্ষমতা 4টি সংস্থার মধ্যে ভাগ করে দেওয়া হয় তথা 1 সোভিয়েত, 2 সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি, 3 গুপ্ত পুলিশ, 4 সেনাবাহিনী। প্রতি গ্রামে গ্রামবাসীর মাধ্যমে একটি সোভিয়েত গঠন করা হয়। এই সোভিয়েতের সদস্যরা প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচিত হতেন। গ্রাম সোভিয়েতগুলোর সদস্যরা আঞ্চলিক সোভিয়েত, এভাবে প্রাদেশিক সোভিয়েত এবং প্রজাতন্ত্রের সোভিয়েত নির্বাচিত করা হয়। ইউনিয়ন সোভিয়েত বা সুপ্রিম সোভিয়েতের সদস্য সংখ্যা 2000। এরা 300 সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাচক সমিতি এবং এই সমিতির সদস্যরা 10 সদস্যের প্রেসিডিয়াম বা মন্ত্রিসভা গঠন করবে না। লেনিন ছিলেন এ মন্ত্রিসভার প্রধান। নয়া অর্থনৈতিক ব্যবস্থা। বিপ্লবের পর রাশিয়ায় সব ধরনের ব্যক্তিগত সম্পত্তি বিলোপ করা হয়। এতে সাময়িকভাবে কৃষি ও শিল্পে মন্দা দেখা দেয়। এর ফলে 1920-21 সালে রাশিয়ায় খাদ্য সংকট শুরু হয়। সেই সাথে অনাবৃষ্টিতে শস্যহানি হলে দুর্ভিক্ষ দেখা দেয়। এই অবস্থা দূর করার জন্য লেনিন 1921 সালে তার নয়া অর্থনীতি ঘোষণা করে কিছুটা মিশ্র অর্থনীতি চালু করেন। ক্ষুদ্র চাষিদের জমির মালিকানা ফিরিয়ে দেওয়া হয়। বৃহৎ শিল্পগুলোকে সরকারি মালিকানায় রেখে কিছু কিছু ক্ষুদ্র শিল্প ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম এনে দুর্ভিক্ষ দূর করা হয়। শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে পরিবর্তন। রাশিয়ায় 140টির মতো ভিন্ন ভাষাভাষী জাতির অস্তিত্ব ছিল। বিপ্লবের পর প্রতিটি জাতিকে তার নিজস্ব সত্তা বজায় রাখার ঘোষণা দেওয়া হয়। সকল নাগরিকের শিক্ষা নিশ্চিত করার জন্য ব্যাপক গণশিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। ফলে রুশ জাতি ছাড়াও অপরাপর পশ্চাৎপদ জাতির লোকেরা স্বল্প সময়ের মধ্যেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়ে শিক্ষার দিকে এগিয়ে যায়। ছোট বড় জাতিসমূহের মধ্যে পারস্পরিক সম্প্রীতি গড়ে ওঠে। রুশ বিপ্লব জাতিগুলোর আত্মনিয়ন্ত্রণের অধিকারের যে স্বীকৃতি দেয় তা পৃথিবীর অন্যান্য জাতিসমূহকে অনুপ্রাণিত করে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। রুশ বিপ্লব এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার পরাধীন দেশগুলোতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। বলশেভিক বিপ্লবের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে কোনো দেশের জনগণ স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের জন্য লড়াই শুরু করে। অন্যদিকে উন্নত ধনবাদী দেশগুলোতে সমাজতন্ত্রের উত্থান রোধ করার জন্য পুঁজিবাদী দেশগুলো সর্বশক্তি নিয়োগ করে। এর ফলে ফ্যাসিবাদের উত্থান ঘটে। এর হাত ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীকে ধ্বংসস্তূপে পরিণত করে। রুশ বিপ্লব সমাজতান্ত্রিক চেতনায় সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের প্রথম সফল বিপ্লব। ইউটোপীয় আদর্শের লেখনী থেকে মার্কস এর ইতিহাসের জড়বাদী তত্ত্ব পর্যন্ত বহু মনীষী এরকম একটি শোষণমুক্ত সমাজ গঠনের স্বপ্ন দেখেছেন যুগের পর যুগ ধরে।
কিন্তু লেনিন সময়ের পূর্ণ সুযোগ গ্রহণ করে শত প্রতিকূলতার মধ্যে রুশ বিপ্লবে নেতৃত্ব দেন। শত বছরের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি সক্ষম হন। লেনিন যদিও বেশিদিন ক্ষমতায় ছিলেন না, কিন্তু তিনি সমাজতন্ত্রের যে ভিত্তি নির্মাণ করেন তার উপর ভিত্তি করেই পৃথিবীর অনেক দেশ শ্রেণীহীন সাম্যবাদী সমাজ গঠনে উদ্বুদ্ধ হয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।